নিরিবিলি পরিবেশ। কোথাও কোনো পোকামাকড় ডাকার শব্দ শোনা যাচ্ছে না। নুসরাতকে সরতে না দেখে জাইন একদৃষ্টিতে নুসরাতের দিকে তাকিয়ে আছে। নুসরাত জাইনকে শান্ত দৃষ্টিতে তার দিকে তাকাতে দেখে 1 মিনিট বলে মেন দরজা আটকে দিল। কিচেনের দিকে পা চালিয়ে যেতে যেতে ভাবল, ইসরাতের কাছ থেকে মাল পেয়েছে, এবার জাইনের কাছ থেকেও মাল পাবে। শুধু গিফট আর গিফট। আয় হায়। নুসরাত নিজের চিন্তাভাবনা একপাশে রেখে কিচেনের দিকে অগ্রসর হলো। মিষ্টির প্যাকেটের রশি এক কোণে অবহেলায় পড়েছিল, তা তুলে নিল হাতে। মিষ্টির রশি আর কাঁচি হাতে নিয়ে দৌড়ে দরজার দিকে অগ্রসর হলো। মিষ্টির রশি দরজার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত বেঁধে দিয়ে দরজা খুলল। দরজা খোলার আওয়াজে জাইন চোখ তুলে তাকালো। নুসরাত হেহে করে হাসল জাইনের দিকে তাকিয়ে। নুসরাতের এমন অদ্ভুত হাসি দেখে জাইন চোখ উল্টে নিল। দুলাভাই, কেমন আছেন? আপার পেছন পেছন দেখছি আপনিও চলে এসেছেন। হোয়াটে ভালোবাসা আপনাদের। জাইন ঠোঁট বাঁকিয়ে হাসল। নুসরাত যে তাকে ভেঙিয়ে কথাগুলো বলছে তা খুব ভালোই জাইনের বোধগম্য হলো। আর জাইন নুসরাতকে ছেড়ে দিল না। পায়ে পা লাগিয়ে নুসরাতের কথার উত্তর দিল। শালিকা, আমি এত কষ্ট করে আসলাম, তুমি চা, কফি, জুস, মিষ্টি না খাইয়ে আমাকে এখানে দাঁড় করিয়ে রেখেছ। তারপর আবার জিজ্ঞেস করছো কেমন আছি। তোমার বোনকে ছাড়া যেমন থাকার কথা সেরকমই আছি। তুমি এইটুকু আবেগ বুঝলে না শালিকা। ভেরি ভেরি ব্যাড। আমি এটা তোমার থেকে আশা করিনি। আরে দুলাভাই, সবুর করুন। চা, মিষ্টি, জুস সবই খাওয়াবো। আগে শালিকাকে খুশি করে টাকা ঢালুন, তারপর না হয় আপনাকে জামাই আদর করা হবে, আপনার আবেগ মূল্যায়ন করা হবে। যাই বলুন আর তাই বলুন, প্রথমবারের মতো এসেছেন শ্বশুর বাড়ি, একটু তো পকেট ফাঁকা করতে হবে। ফাঁকা করব শালিকা, কিন্তু তুমি তো ভেতরে ঢুকতেই দিচ্ছ না। নুসরাত শব্দ করে হাসল। জাইন ঠোঁটে ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করল। অন্ধকারে বোঝা গেল না জাইনের হাসি আটকানোর দৃশ্য। নুসরাত ধীর কণ্ঠে বলল, দুলাভাই দেখুন, আপনার দুঃখে আপনি অনেক কষ্ট করে এসেছেন, কিন্তু এখন যদি আপনি এমন প্যাচাল করতে থাকেন আপনার একমাত্র শালিকার সাথে, তাহলে তো রাত শেষ হয়ে দিন হয়ে যাবে, তবু আমাদের কথা শেষ হবে না। এক কাজ করুন, আপনি আমাকে আমার পাওনা বুঝিয়ে দিন, আমি আপনাকে আপনার শ্বশুরবাড়ির ভেতর বুঝিয়ে দেব। জাইন কথা বাড়ালো না, রাশভারী গলায় বলল, কত টাকা চাও? এটা জিজ্ঞেস না করে জিজ্ঞেস করুন কি চাই। আচ্ছা কি চাও তাড়াতাড়ি বলো। নুসরাত জাইনের গলায় ঝুলানো ট্রাভেলিং ব্যাগের দিকে তাকিয়ে বলল, আপনার কার্ড চাই 1 দিনের জন্য। জাইন চুপচাপ কার্ড বের করে দিল। নুসরাত জাইনের হাত থেকে কার্ড হাতেই নিল না। জাইন ভ্রু বাঁকিয়ে তাকালো, কপালে ভাঁজ ফেলে বলল, কি নিচ্ছ না কেন? নুসরাত জাইনের কার্ডের দিকে ফিরে তাকালো না। জাইনের চোখে চোখ রেখে গলা কিছুটা শান্ত করে বলল, এটা না। জাইন অবাক হয়ে চোখ ছোট করে জিজ্ঞেস করল, তাহলে কোনটা? ভ্রু উপরে তুলে জাইনের ব্যাগের দিকে ইশারা করল। জাইন হাঁ করে তাকিয়ে থেকে বলল, ব্যাগে কি? নুসরাত ধীরে ধীরে বলল, ব্ল্যাক কার্ড। জাইন বাক্য ব্যয় না করে ব্ল্যাক কার্ডটা নুসরাতকে দিয়ে দিল। নুসরাত কার্ড পেয়ে খুশিতে উৎফুল্ল হয়ে বলল, আপনার মতো দুলাভাই ঘরে ঘরে হোক। আসুন আসুন, ভেতরে আসুন। জাইন ভেতরে ঢুকতে নেবে নুসরাত বলল, ওয়েট। জাইন কিছুটা বিরক্ত হয়ে বলল, আবার কি? নুসরাত জাইনের হাতের দিকে কাছে এগিয়ে দিল, এটা কেটে ফেলুন তো দুলাভাই। নুসরাত জাইনের হাত থেকে কেচি নিয়ে ফিতা কেটে ভেতরে ঢুকল। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি আপনার নাস্তা পানির ব্যবস্থা করছি। জাইন হালকা মাথা নাড়িয়ে চলে গেল 2 তলার দিকে। 2 তলায় উঠে একবার ইসরাতের রুমের দিকে তাকালো, ভেতর থেকে লক করা। নুসরাতও জাইনের পিছু পিছু 2 তলায় চলে আসলো।
জাইনকে দরজার দিকে তাকিয়ে থাকতে দেখে ইসরাতের রুমের বাহিরে একটা বড় তালা মেরে দিল। আরে, এটা কি করছো? রুমের বাহিরে তালা দিচ্ছ কেন? নুসরাত তালা দিতে দিতে নিচু গলায় বলল, ইসরাতকে সুরক্ষা দিচ্ছি। জাইন অনেক টায়ার্ড ফিল করায় নিজের রুমে চলে গেল ফ্রেশ হতে। নুসরাতকে আর ঘাটালো না জাইন। দরজা লাগানোর সময় নুসরাতের উদ্দেশ্যে বলল, আমার জন্য একটা কড়া করে ব্ল্যাক কফি নিয়ে আসো তো। নুসরাত মাথা নাড়িয়ে কিচেনে চলে গেল। আছে জাইনের সব কথা শুনবে। জাইন তাকে ব্ল্যাক কার্ড দিয়েছে। নুসরাত নাচতে নাচতে কিচেনে চলে গেল। পরদিন সকাল। ইসরাত রেডি হয়ে নিচে আসলো। নুসরাত আর ইরহাম আজ ভার্সিটিতে যাবে, তাই তারাও চলে এসেছে নাস্তার টেবিলে। সবাই টেবিলে বসার পর হেলাল সাহেব জিজ্ঞেস করলেন, কাল রাতে কে এসেছিল? নাসির সাহেব বললেন, কে আবার আসবে? ইসরাত বলল, কাল রাত 2টা কি 3টার সময় আমি কলিং বেলের আওয়াজ শুনেছি। কে এসেছে? নুসরাত হেহে করে হেসে বলল, জাইন ভাইয়া এসেছে। নুসরাতের কথা শেষ হতে দেরি হলো না, খাবার টেবিলে এক প্রকার হইচই লেগে গেল। লিপি বেগম নুসরাতের কথা বিশ্বাস করলেন না। তিনি হাতে সেমাইয়ের বাটি টেবিলে রাখতে রাখতে বললেন, নুসরাতের কথা বিশ্বাস করো না তো, একটু পরে বলবে মজা করছে। যত তাড়াতাড়ি হইচই শুরু হয়েছিল তার থেকেও দ্বিগুণ তাড়াতাড়ি খাবার টেবিল আবার নিস্তব্ধ হয়ে গেল। নাজমিন বেগম নুসরাতের মাথায় গাঁটটা মেরে বললেন, গতকাল দিনে কথা হলো আর রাতের মধ্যেই জাইন চলে আসলো। তুই আমাদের এটা বিশ্বাস করতে বলিস? তোর কথার ব্যাঙের প্রস্তাব দুটোই সমান। নুসরাত কাউকে বিশ্বাস করানোর চেষ্টা করল না। তার সোজাসাপটা জবাব, না করলে না করো, আমার কি তাতে। ইসরাত ততটা মনোযোগ দিল না নুসরাতের কথায়। জাইন আসার কথা শুনে তার শ্বাস যেন আটকে গিয়েছিল। নাজমিন বেগমের কথা শুনে সেই আটকে থাকা শ্বাস ছেড়ে দিল। নুসরাতের কথা সে খুব একটা আমলে নিল না। মেহেরুন্নেসা লাঠি ভর দিয়ে এসে টেবিলে বসলেন। হাস্যরস গলায় বললেন, আমার নাতিরে নিয়া কি কথা হইতাছে? লিপি বেগম বললেন, কিছু না, এমনি মা, নুসরাত মজা করছে, বলছে জাইন এসেছে। পেছন থেকে গম্ভীর গলায় জাইন বলল, কে কি মজা করছে? হঠাৎ কথার উৎস দেখতে পেছন ফিরে সবাই তাকালো। জাইনকে দেখে সবাই চোখ ঝাপটে নিল, মনে করল চোখের ভুল দেখছে। ইসরাত জাইনকে দেখে চোখ মুখ অন্ধকার করে ফেলল। একসাথে প্লেটের সব খাবার মুখে ঢুকিয়ে প্লেটের খাবার শেষ করে বের হলো ভার্সিটির উদ্দেশ্যে। এক প্রকার পালিয়ে গেল খাবার টেবিল থেকে। পেছন থেকে নাজমিন বেগম আর হেলাল সাহেব ডেকে উঠলেন, আরে মা, কোথায় যাচ্ছিস? খাবার খেয়ে যাবি তো? ইসরাত ছোট্ট করে উত্তর করল, ভার্সিটিতে, বাহিরে খেয়ে নেব কিছু। জাইন নির্লিপ্ত দৃষ্টিতে ইসরাতের যাওয়ার পানে তাকিয়ে থাকল। ইসরাত চলে যাওয়ার পর সবাই জাইনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। লিপি বেগম জাইনকে জড়িয়ে ধরে ফোঁপাতে লাগলেন, তুমি দেশে আসবে আমাদের জানালে না কেন? জাইনের গম্ভীর গলার উত্তর, সারপ্রাইজ দিতে এসেছি। সারপ্রাইজ দিলাম হাসবে, তা না করে কান্না করছো? হেলাল সাহেব নিজের স্ত্রীকে দূরে সরালেন জাইনের কাছ থেকে। আরে, কান্নাকাটি করো না, ওকে নাস্তা করতে দাও। রাতে কিছু খেয়েছিস? জাইন মাথা নাড়ালো। নুসরাত আর ইরহাম নাস্তা শেষ করে ভার্সিটির উদ্দেশ্যে বের হতে লাগলো। নাজমিন বেগম পেছন থেকে ডেকে বললেন, আজ তাড়াতাড়ি চলে আসিস, তোকে নিয়ে শপিংয়ে যাব। ওয়াও আম্মা, তাহলে তো আজ আর ভার্সিটিতে গিয়ে কোনো কাজ নেই। আমি আর যাব না ভার্সিটিতে, বিকেলে যাব শপিংয়ে। ভার্সিটি মিস দেওয়ার প্রয়োজন নেই, এমনিতেই তো 2 মাস ধরে ভার্সিটিতে যাস না। আজ অনেক দিন পর ইসরাত ভার্সিটিতে আসায় ফাতেহা ইসরাতকে সেই কখন থেকে জড়িয়ে ধরে বসে আছে আর একের পর এক প্রশ্ন করছে, হঠাৎ দেশে কেন চলে আসলো? জাইনের সাথেও সম্পর্ক এখন কেমন? ফাতেহা ইসরাতের অনেক ক্লোজ বিধায় ইসরাত ফাতেহাকে সব বলল এক এক করে।
এমিলির কথা শুনে এমিলিকে ফাতেহা জঘন্য গালি দিতে লাগলো। কিছুদিন পরই তো অষ্টম সেমিস্টার, তুই তো এখন না বই শেষ করেছিস, না তোর কাছে কোনো নোট আছে? এত তাড়াতাড়ি কিভাবে সব সামাল দিবি? তোর কাছে তো নোট আছে, তাই না? আমাকে সব নোট দিয়ে দিস, আমি যতটুকু পারি শেষ করব। ফাতেহা মাথা নাড়ালো, ভ্রু নাচিয়ে বলল, চল শপিংয়ে যাই, তাহলে তোর মনটাও ফ্রেশ হয়ে যাবে। ইসরাত প্রথমে না করতে চাইল, পরে মনে হলো ফাতেহার জন্য কিছু আনেনি ফ্রান্স থেকে আসার সময়, তাই ফাতেহাকে কিছু কিনে দেবে এই ভেবে চলল শপিং মলের উদ্দেশ্যে। নুসরাত চোখ বড় বড় করে তাকিয়ে আছে নোটিশ বোর্ডের দিকে। নোটিশ বোর্ডে নোটিশ দেওয়া আর 2 দিন পর পঞ্চম সেমিস্টার। নুসরাত বিস্ময় নিয়ে বলল, ওরে বাবা, এটা কখন দিল? কিছুই তো পারি না। নুসরাত মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে রইল নোটিশের দিকে তাকিয়ে। সুরভি নোটিশ দেখে কোনো ভাবাবেগ করল না। নুসরাত মিনমিন করে বলল, এই সেমিস্টারে নির্ঘাত ফেল। সাদিয়া পেছন থেকে বলল, প্রত্যেকবার একই কথা বলিস, পরে তো ঠিকই পাশ করে যাস। দেখে নিস বোন, এবার 100% ফেল করব। ইসরাত ঠোঁট কামড়ে নোটিশের দিকে তাকিয়ে রইল। নুসরাতকে উদ্দেশ্য করে বলল, পড়ে আর কি হবে, সেই তো ফেলই করব। নুসরাত নোটিশের থেকে চোখ ফিরিয়ে ইরহামের পানে তাকালো। ইরহামের কোমরে লাথি মেরে বলল, আর্সেন আমার পড়াকু, প্রত্যেকবার কার্ডটা দেখে পাশ করিস তুই। নুসরাত ইরহামকে ভেঙিয়ে বলল, পড়ে কি হবে, সেই তো ফেলই করব। ইরহাম মুখ লুকালো সুরভির পেছনে। নুসরাত মাথা টেনে ইরহামকে সুরভির পেছন থেকে নিয়ে আসলো। ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, বল, কে দেখায় তোকে? ইরহামের মিনমিনে জবাব, তুই। নুসরাত ইরহামকে ছেড়ে দিল। সুরভি নির্লিপ্ত গলায় বলল, আমার কাছ থেকে নোট নিয়ে নিস। নুসরাত বলল, ফেল করব, নোট নিয়ে পড়ে কি হবে, সেই তো ফেলই করব, পাস তো আর করব না, তাই কোনো রকম পরীক্ষা দিয়ে ফেল করব। ইরহামেরও সেম কথা। অগত্যা নোটিশ থেকে চোখ সরিয়ে সামনের দিকে অগ্রসর হলো সবাই। নুসরাত অলস ভঙ্গিতে সামনে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল। প্রায় 5 মাস পর লোকটার সাথে নুসরাতের দেখা। নুসরাত হাঁ করে তাকিয়ে থাকলো লোকটার দিকে। লোকটা নুসরাতের বিস্ময় দেখে হালকা হেসে দৌড়ে এসে জড়িয়ে ধরল তাকে। হঠাৎ জড়িয়ে ধরায় হাত পা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে রইল মেয়েটা। বিস্ময় নিয়ে কিছু জিজ্ঞেস করতে যাবে ওপাশের লোকটা থামিয়ে দিয়ে বলল, ডু ইউ নো নুসরাত, হোয়াট ইজ এ পারফেক্ট হাগ? নুসরাত নিশ্চল গলায় বলল, হোয়াট আরমান? যখন তোমার থেকে কেউ পারমিশন না নিয়ে তোমাকে জড়িয়ে ধরবে, সেটাই হলো পারফেক্ট হাগ সিস্টার। নুসরাত হালকা হাসল। আরমান নুসরাতকে ছেড়ে দিয়ে ইরহামের দিকে তাকালো। ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, হোয়াটসঅ্যাপ ব্রো? ইরহাম নাথিং বলে মাথা 2 দিকে নাড়ালো। আরমান নুসরাতের সাথে কথা বলতে লাগলো। ক্যাম্পাসে হাঁটতে লাগলো দুজন দুজনের হাত ধরে। কেউই একবার দেখল না গেটের সামনে থেকে ঘুরে চলে যাওয়া ব্ল্যাক অডি 4-এর মালিককে। ইসরাত ভার্সিটি থেকে এসেই হন্তদন্ত পায়ে কিচেনে ঢুকল। আশেপাশে তাকিয়ে যখন দেখল চাচিরা কেউই নেই কিচেনে, মায়ের দিকে রাগী দৃষ্টি ছুড়ল। দাঁতে দাঁত চেপে কিরমিরিয়ে বলল, আম্মু, তুমি নুসরাতকে নিয়ে ডাক্তার আঙ্কেলের ওখানে এখনও যাওনি? নাজমিন বেগম মাথায় হাত দিলেন। ঠোঁটে ঠোঁট চেপে ইসরাতের দিকে তাকিয়ে বললেন, একদম মাথা থেকে বের হয়ে গিয়েছিল, নিয়ে যেতাম, কিন্তু আজ যাব কাল যাব করে যাওয়াই হচ্ছে না। ইসরাত মায়ের উপর বিরক্ত হলো। চারপাশে না তাকিয়ে চিকন গলায় চিৎকার করে বলল, এটা কোনো ভুলে যাওয়ার জিনিস? আঙ্কেল তোমাকে কি বলেছিল? 3 মাস অন্তর অন্তর নুসরাতকে ওনার ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসার জন্য, আর তুমি 8 মান্থ হয়ে গিয়েছে এখনও যাওনি। নাজমিন বেগম জিহ্বায় কামড় মারলেন। একদমই মাথায় নেই তার। নাজমিন বেগম মিনমিনিয়ে বললেন,
নুসরাতটাও তো আমায় মনে করিয়ে দিল না। ইসরাত ব্যঙ্গাত্মক হেসে বলল, ও বলবে তোমায়? তুমি ওর কাছ থেকে আশা করছো? তোমার মনে নেই আমার বিয়ের আগে কত কষ্ট করে নুসরাতকে নিয়ে ওখানে গিয়েছিলাম? তোমার মেয়ে যেতেই চায় না ওখানে, আর তুমি ভাবছো ও তোমাকে মনে করিয়ে দেবে? হাসালে আম্মু। নাজমিন বেগম যুবতীদের মতো নাক ফুলালেন। ও তো আর পাগল নয় যে ওকে ওখানে নিয়ে যেতে হবে, না গেলে না যাক। আরে আম্মু, তুমি বোঝো না কেন? তাহলে বোঝাস না কেন? ইসরাত নাজমিন বেগমের দিকে তাকিয়ে নাক ফুলিয়ে বলল, উফ, তুমি বুঝবে না, ভালো লাগে না, যাও তো, যাও। ইসরাত কিচেন থেকে বের হয়ে গেল। আবার ফিরে এসে বলল, তোমার শপিংয়ে যাওয়া আজ ক্যান্সেল। শপিং করার বদলে আজ ওকে নিয়ে আমরা সাইকিয়াট্রিস্টের কাছে যাব। নাজমিন বেগম বললেন, আচ্ছা, নুসরাতকে কল দিয়ে বলে দিই সাইকিয়াট্রিস্টের কাছে যাব। ইসরাত চোখ মুখ কুঁচকে বলল, আম্মু, তুমি কি পাগল? ও এটা জানলে ভার্সিটি থেকে জীবনেও বাড়িতে আসবে না, আর আসলেও জীবনেও ওখানে যাবে না। আগেরবার তো টাকার লোভ দিয়ে নিয়ে গিয়েছিলাম, এবার টাকায় তোমার মেয়ে পড়বে না। শপিংয়ের নাম করেই নিয়ে যেতে হবে। আমি আঙ্কেলের সাথে কথা বলে অ্যাপয়েন্টমেন্ট বুক করে নেব। তুমি শুধু আল্লাহর ওয়াস্তে তোমার মেয়ের সামনে মুখ খুলবে না। পরে যদি ওখানে গিয়ে ঝামেলা করে কোনো, আমি আর তুমি কেন, ধরে ওকে টেনে নিয়ে যাব। ইসরাত কিচেন থেকে বের হয়ে গেল। দরজার সামনে থেকে সরে গেল ফর্মাল শার্ট প্যান্ট পরা আরশ। মুখ গম্ভীর করে এগিয়ে গেল সিঁড়ির দিকে, হাতে ভাঁজ করে রাখা কোট। কিছুটা পা চালিয়ে সিঁড়ির উপরে উঠল। নিজের কাজে সে নিজেই লজ্জা পাচ্ছে। নুসরাতের কথা শুনতে গিয়ে তাকে কান পাততে হচ্ছে দরজার বাহিরে। এ জীবনে আর কি করতে হবে এক আল্লাহই ভালো জানে। আরশ গোসল করে ফ্রেশ হওয়ার পর থেকে এদিক সেদিক হাঁটছে। শরীরের ভেতর অশান্তিটাই ফিলিংস হচ্ছে। রুম থেকে এক পা বের হয়ে আবার ফিরে এলো। অস্বস্তি বোধ হচ্ছে। আবার পা বাড়ালো ইসরাতের রুমের দিকে, আবার 2 পা পিছিয়ে গেল। নিজেকে ধাতস্থ করে অগ্রসর হলো ইসরাতের রুমের দিকে। রুমের বাহিরে দাঁড়িয়ে গলা পরিষ্কার করে নক করল। ইসরাতের নড়চড় না দেখে দরজার পাশ দিয়ে মাথা ঢুকিয়ে ইসরাতকে খুঁজল। ইসরাতকে রুমে খুঁজে না পেয়ে ভ্রু বাঁকা করে রুমের ভেতরে গেল। চোয়াল ঝুলিয়ে স্টাডি টেবিলের দিকে পা বাড়ালো। ইসরাত রুমের কোথাও নেই। চোখ একবার বুলিয়ে সামনে আগাতে টেবিলের উপর কিছু মেডিকেল রিপোর্ট ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখল। সাইকোলজিস্ট মোহাম্মদ চৌধুরী। ফাইল হাতে নিয়ে দ্বিতীয় পৃষ্ঠা পাল্টানোর আগেই ইসরাতের শান্ত গলা ভেসে আসলো, কি করছেন ওখানে ভাইয়া? আরশ পেছন ফিরে তাকালো। ইসরাত তার দিকে কিভাবে তাকিয়ে আছে ঠাউর করতে পারল না। নিজের গম্ভীরত্ব বজায় রেখে আরশ ইসরাতকে উদ্দেশ্য করে বলল, আগে বললে না কেন? দুপাশই নিশ্চুপ। দুজন ঠান্ডা মস্তিষ্কের মানুষ একে অপরের দিকে শান্ত চোখে তাকিয়ে আছে। কারোর মুখে কোনো রা নেই। নীরবতা কেউই ভাঙল না। শুধু দাঁড়িয়ে রইল দুজন দুজনের দিকে তাকিয়ে। অপেক্ষা করল দুজন দুজনের নীরবতা ভাঙার। সময় গড়ালো। সূর্য মধ্য আকাশ থেকে কিছুটা সরে গেল। নিজের আবাসস্থলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। উত্তরের হাওয়া বইতে লাগলো। শীত মৌসুম হওয়ায় কুয়াশায় ভিজে উঠতে লাগলো সৈয়দবাড়ির আঙিনা। ধীরে ধীরে প্রকৃতি ঢেকে গেল কুয়াশার চাদরে। সূর্য ঢলে পড়েছে পশ্চিম আকাশে। মাগরিবের আজান প্রায় হয়ে যাবে। কুয়াশায় রাস্তার পাশের দুর্বা ঘাসগুলো ভিজে উঠেছে। ঘাসের উপর দিয়ে হেঁটে আসায় নুসরাতের পাও সামান্য ভিজে উঠেছে। নুসরাত পা চালিয়ে বাড়ির ভেতর প্রবেশ করল। নাজমিন বেগম নুসরাতের অপেক্ষায় দরজার সামনে সিঁড়িতে বসেছিলেন। নুসরাতের ছায়া দেখতেই তিনি ধমক ছুড়ে দিলেন। নুসরাত মায়ের দিকে বাঁকা চোখে তাকাতেই নাজমিন বেগম হাত তুলে তেড়ে আসলেন। শাসানো গলায় বাড়ির উঠোনে দাঁড়িয়ে আদেশের স্বরে বললেন, যা গোসল করে তাড়াতাড়ি রেডি হয়ে আয়, আমি ভাত বাড়ছি। নুসরাত মিনমিন করে বলল, ভাত খাবো না।
চুপচাপ রেডি হয়ে সে খেতে বসবি। নুসরাত আরশের রুমে ঢুকে পর্দা টেনে দিল। দরজা ভালোভাবে লাগিয়ে দিয়ে অগ্রসর হলো ওয়াশরুমের দিকে। ঠান্ডা পানি দিয়ে গোসল করে মুখ দিয়ে হু হু শব্দ করে ওয়াশরুমের বাহিরে বেরিয়ে আসলো। পাপুসে পা মুছে হাহাকার করে উঠল। টাওয়াল দিয়ে চুল বেঁধে নিয়ে হুডি মাথায় দিয়ে দিল। হুডির ফিতা গলায় বেঁধে তিরিং বিরিং করে গান গাইতে লাগলো। সম্পর্ক বদলে গেল একটি পলকে। জামাই আপনার সবই পর হলো রে। জামাই বেশে বর যখন এলো রে, যেন দুঃখের বন্যা বয়ে গেল রে। নুসরাতের গানে রফাদফা হয়ে গেল যখন দেখল আরশ সোফার উপর পায়ে পা তুলে আরাম করে বসে উরুর উপর ল্যাপটপ রেখে নুসরাতের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। নুসরাত নিজের হা হয়ে যাওয়া মুখ নিজে হাত দিয়ে বন্ধ করে দিল। নুসরাতের থেকে দৃষ্টি সরিয়ে আরশ টাইপিং করতে করতে নির্লিপ্ত গলায় জিজ্ঞেস করল, কোথাও যাচ্ছিস? নুসরাত নিজের অবাকতা একপাশে ফেলে দিয়ে গলায় ওড়না পেঁচিয়ে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে হাতে পায়ে লোশন লাগিয়ে দরজার দিকে যেতে যেতে বলল, শপিংয়ে যাচ্ছি। আরশ ভ্রু বাঁকিয়ে নুসরাতের দিকে একবার তাকিয়ে জিজ্ঞেস করল, কেন? জানি না, আম্মা যাবে বলেছে তাই যাব। আরশ চোখ তুলে তাকিয়ে নুসরাতকে আদেশের স্বরে বলল, গলায় স্কার্ফ পেঁচিয়ে যা। নুসরাত কেন জিজ্ঞেস করতে চাইল, কিন্তু আরশের ঠান্ডা চোখে তাকিয়ে থাকা দেখে কথা গিলে নিল। চুপচাপ কাবার্ড খুলল। ততক্ষণে আরশ নুসরাতের পেছনে এসে দাঁড়িয়েছে। নুসরাত তাড়াতাড়ি খোঁজার চেষ্টা করল স্কার্ফ। মনে মনে ভাবল, এখানেই তো রেখেছি, গেল কই স্কার্ফ? আরে ভাই, বেরিয়ে আয়, কীরকম লাগছে? নুসরাত অগোছালো হাতে স্কার্ফ খুঁজতে লাগল। আরশ পেছন থেকে নুসরাতকে টেনে সরিয়ে দিল। নুসরাত নিজেকে ধাতস্থ করে দাঁড়াতেই আরশ নিচের ড্রয়ার খুলে স্কার্ফের সাথে মাথায় বাঁধার জন্য টুপি বের করল। নুসরাত হাত পাতল, আরশ দিল না। নুসরাতের মাথা থেকে হুডির ক্যাপের ফিতা ছুটিয়ে ক্যাপ এক হাতে সরিয়ে দিল। চুল থেকে টাওয়াল ছাড়িয়ে ধীর গলায় জিজ্ঞেস করল, সাইকিয়াট্রিস্ট মোহাম্মদ চৌধুরীর ফাইল দেখলাম, ইসরাতের রুমে ছিল, ওইটা কার? নুসরাত নিশ্চুপ দাঁড়িয়ে রইল আরশের সামনে। আরশ নুসরাতের পৃষ্ঠদেশে হাত রেখে টেনে নিজের কাছে নিয়ে এলো। সামনে আসা বেবি হেয়ারগুলো কানের পেছনে গুজে দিয়ে ব্যান্ড দিয়ে ঢিলে করে খোপা করে দিল চুল ভিজে থাকায়। গলায় স্কার্ফ পেঁচিয়ে দিয়ে মাথায় টুপি পরিয়ে দিতে নিল। নুসরাত আরশের বুকে হাত দিয়ে ঠেলতে ঠেলতে দূরে সরানোর চেষ্টা করে কর্কশ গলায় চিৎকার করে বলল, আমি বাচ্চা নই যে আপনি আমাকে এভাবে ট্রিট করছেন। আমি নিজের কাজ নিজেই করতে পারি। নিজেকে ক্যারি করার আমার যথেষ্ট সামর্থ্য আছে। স্টপ ট্রিটিং মি লাইক এ চাইল্ড। আই অ্যাম নট এ চাইল্ড। আরশ হাসল। টুপি পরিয়ে দিতে গেলে নুসরাত রুম থেকে বের হয়ে গেল। আরশ পেছন পেছন বের হয়ে আসলো টুপি হাতে। ইসরাতের রুমের সামনে আসতেই পেছন থেকে এক হাত দিয়ে জাপটে ধরল নুসরাতের কোমর। নুসরাত নিজেকে ছাড়ানোর চেষ্টা করল। আরশ বল প্রয়োগ করে ধরে রাখল আষ্টে পৃষ্ঠে নিজের সাথে। এক হাত দিয়ে কোমর চেপে আরেক হাত দিয়ে টুপি মাথায় ভালো করে পেঁচিয়ে দিল। নিচতলায় নাজমিন বেগম চিৎকার করে নুসরাতকে ডাকছেন খেতে আসার জন্য। নুসরাত রুড গলায় বলল, হয়েছে, এবার আমি যেতে পারি? আরশ মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। নুসরাত অগ্রসর হতেই আরশ সন্দেহতীত গলায় বলল, তুই শিওর চাচি তোকে নিয়ে শপিংয়ে যাচ্ছে? নুসরাত পেছনে না তাকিয়ে মাথা নাড়াল। আরশ ব্যথাতুর দৃষ্টিতে চুপচাপ তাকিয়ে থাকল নুসরাতের যাওয়ার দিকে। নুসরাতকে নিচে দেখতেই নাজমিন বেগম বললেন, তাড়াতাড়ি খা, আমি রেডি হয়ে আসছি। নুসরাত মাথা নাড়াল। হাত ধুয়ে ভাত মাখাতে লাগল। ইসরাত এরই মধ্যে রেডি হয়ে নিচে নেমে আসলো। নুসরাত ইসরাতকে আসতে দেখে ভ্রু বাঁকিয়ে জিজ্ঞেস করল, তুইও যাবি? ইসরাত ধীরে বলল, হুম।
বাহিরের দরজার দিকে হাঁটা ধরতেই নুসরাত পেছন থেকে ডেকে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছিস তুই? সামনের দিকে অগ্রসর হয়ে বলল, গাড়ি বের করতে। নুসরাত মাথা নাড়িয়ে খেতে লাগল। প্লেটের ভাত খেয়ে হাত ধুতেই নাজমিন বেগম এসে হাজির হলেন ডাইনিংয়ে। নুসরাতকে তাড়া দিলেন বের হওয়ার জন্য। হাত মুছে ডাইনিং রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসতেই চোখ পড়ল 2 তলার রেলিং ধরে দাঁড়িয়ে থাকা আরশকে, যে নিশ্চল চোখে তাকিয়ে আছে এদিকে। নুসরাত চোখ ফিরিয়ে সামনের দিকে অগ্রসর হলো। দরজার সামনে দাঁড়িয়ে আরও একবার ফিরে তাকালো। নাজমিন বেগম নুসরাতকে রেখে কিছুটা এগিয়ে গিয়েছিলেন, কিন্তু নুসরাতকে এক জায়গায় দাঁড়িয়ে পেছনে তাকাতে দেখে এগিয়ে এসে হাত চেপে ধরলেন। নুসরাতের যেদিকে চোখ ছিল সেদিকে দৃষ্টি দিতেই চোখে পড়ল আরশকে। আরশ, যাবে তুমি? আরশ গম্ভীর গলায় বলল, আপনারা যান, কিন্তু আমার আমানত যেভাবে সহি সালামত নিয়ে যাচ্ছেন সেভাবেই সহি সালামত ফিরিয়ে নিয়ে আসবেন, এটা আপনার কাছে আশা করব চাচি। নাজমিন বেগম হাসলেন। নুসরাতের হাত চেপে ধরে নিয়ে বাহিরের দিকে এগিয়ে গেলেন। ইসরাত গাড়ি বের করে নিয়ে এসে দাঁড়িয়ে আছে। নুসরাত আর নাজমিন বেগমকে আসতে না দেখে গাড়ির হর্ন বাজালো। নাজমিন বেগম দূর থেকে গলার জোর বাড়িয়ে বললেন, আসছি আসছি, আর হর্ন বাজাস না। কানের 13টা বেজে গেল। গাড়ির সামনে এসে নুসরাত বলল, আমি ব্যাক সিটে বসছি, তুমি ফ্রন্ট সিটে বসো। নাজমিন বেগম রাজি হয়ে গেলেন। ইসরাত বলল, সিট বেল্ট বেঁধে নাও, এমনিতেই অনেক লেট হয়ে গিয়েছে। নাজমিন বেগম ধীরে সুস্থে সিট বেল্ট বেঁধে নিলেন। নুসরাত গাড়ির জানালা খুলে বাহিরের দিকে মুখ বের করে বসল। আরশের রুমের বারান্দার দিকে চোখ পড়তেই মেয়েটার ভ্রু কুঁচকে গেল। মাথা বের করে তাকাতেই ঝড়ের গতিতে পুরুষ দেহের অব্যয় সরে গেল। নুসরাত চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল বারান্দার দিকে। চোখে ঝাপসা লাগলো, তাই প্যান্টের পকেট থেকে চশমা বের করে চোখে আটল। চোখের পাতা ফেলে ভালোভাবে তাকালো দোতলার বারান্দার দিকে। ততক্ষণে ইসরাত গাড়ি স্টার্ট দিয়ে দিল। টান দিয়ে বের হয়ে গেল গেটের বাহিরে। নুসরাত মাথা উল্টে তাকিয়ে রইল আরশের বারান্দার দিকে। বারবার মনে হতে লাগলো ও ওখানে কিছু একটা দেখেছে, যা তাকে গভীর চোখে পর্যবেক্ষণ করছিল। হসপিটালের সামনে গাড়ি থামতে নুসরাত চোখ বাঁকা করে মা আর বোনের দিকে তাকালো। নাজমিন বেগম নুসরাতের বাঁকা চোখে তাকানো দেখে পাত্তা দিলেন না। সিট বেল্ট খুলে আলগোছে বের হয়ে গেলেন। ইসরাত ড্রাইভিং সিট থেকে নেমে নিজের লেদার জ্যাকেট ঠিক করে নিল। দরজা খুলে দিয়ে নুসরাতকে বের হওয়ার জন্য বলল। নুসরাত 2 হাত বুকে বেঁধে বসে রইল। সে এখান থেকে এক পাও নড়বে না। তাকে বোকা বানিয়ে নিয়ে আসা, সে ছাড়বে না কাউকে। হঠাৎই নুসরাতের টনক নড়ল। ওই আরশের বাচ্চা জানে তাকে নিয়ে পাগলের ডাক্তারের কাছে আসছে। হায় আল্লাহ, এরা তার মান সম্মান রাখল না। নুসরাতকে মুখ ঘুরিয়ে রেখে কিছু ভাবতে দেখে ইসরাত হাত ধরে টেনে ধরল। কিছুটা রুট গলায় বলল, হয়েছে নাটক শেষ, এবার গাড়ি থেকে নাম। নুসরাত ইসরাতকে গালি দিতে গিয়ে থেমে গেল। মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে পাগল মনে করো, তাই না মা? নাজমিন বেগম থতমত খেয়ে বললেন, ধুর, তোকে কে বলেছে এটা? বলতে হবে কেন? পাগল মনে করো তাই তো পাগলের ডাক্তারের কাছে নিয়ে এসেছো। তুমি আমার মা হতেই পারো না। তোর ইমোশনাল ডায়লগ বন্ধ কর। আম্মু পটে গেলেও আমি কিন্তু পড়ব না নুসরাত। মানুষকে খুব ভালো কথা দিয়ে আটকে ফেলতে পারিস তুই। আয়, নাম এবার। নুসরাত জিদ্দি গলায় বলল, নামবো না। তুই নামবি এবং চুপচাপ ডাক্তারের কাছে যাবি। নুসরাতকে নামতে না দেখে ইসরাত এক হাত দিয়ে হ্যাচকা টান মেরে নামিয়ে নিল। ইসরাতের আকস্মিক কেমন টান দেওয়ায় অপ্রস্তুত নুসরাত কিছুটা ছিটকে গাড়ি থেকে বের হয়ে আসলো। হালকা পায়ে ব্যথা পেল। আবার গাড়িতে গিয়ে বসতে চাইলে ইসরাত 2 হাত দিয়ে নুসরাতের হাত চেপে ধরল। এক প্রকার টেনে নিয়ে যেতে লাগলো মোহাম্মদ চৌধুরীর কেবিনে।
করিডোরে দেখা হওয়া সবাই তাদের দিকে ফিরে ফিরে তাকাচ্ছিল। ইসরাত সেসবে পাত্তা দিল না। মানুষের তো চরিত্রই নিজের চরকায় তেল না দিয়ে অন্যের চরকায় তেল দেওয়া। এরা দেখবে, তারপর এটা নিয়ে জাজমেন্ট করবে। এরা কেন, সে আর নুসরাতও অনেক সময় অনেককে নিয়ে জাজমেন্ট করে। তাই জীবনে এদের এত পাত্তা না দেওয়াই ভালো। ইসরাত, আমার সাথে পাঙ্গা নিচ্ছিস, আমি তোকে ছাড়ব না বলে দিচ্ছি। ইসরাতের ঠান্ডা গলায় জবাব, আচ্ছা ছেড়ে দিস না, ধরে রাখিস। চোখে চশমা এঁটে বসে আছেন মধ্যবয়স্ক এক লোক। লোকটাকে দেখে ঠাওর করা মুশকিল বয়স কত, তাই মধ্যবয়স্ক বলা চলে। ইসরাতকে হালকা ধমকালেন তিনি, নুসরাতকে টেনে নিয়ে আসার জন্য। ইসরাত ধমক খেয়ে চোয়াল ঝুলিয়ে বসে রইল। মোহাম্মদ চৌধুরী নুসরাতের দিকে তাকাতেই তার চোখ তীক্ষ্ণ হয়ে গেল। নুসরাত নাক কুঁচকে চোখ ছোট ছোট করে তার দিকে তাকিয়ে আছে। মুখ বাঁকিয়ে তাকে তাচ্ছিল্য করে হাসছে। নিজেকে সামলে নিয়ে মোহাম্মদ চৌধুরী জিজ্ঞেস করলেন, কেমন আছো নুসরাত? নুসরাত হাসল শব্দ করে, জি ভালো আছি, আপনি? এই তো ভালো। তা তুমি কি ডিপ্রেসড কোনো বিষয় নিয়ে? নুসরাত মুখ হাসি হাসি করে বলল, আমি কোনো বিষয় নিয়ে ডিপ্রেশনে যাই না, আমি অলওয়েজ চিল থাকি। আমি মানুষকে ডিপ্রেশন দিই। চৌধুরী মোহাম্মদ বললেন, তা তো দেখতেই পাচ্ছি। তুমি ডিপ্রেশনে না ভুগলে তোমার চোখের নিচে এত কালো হলো কিভাবে? নুসরাত থতমত খেল। ইসরাত চোখ ছোট থেকে ছোট করে নুসরাতের চোখের নিচের দিকে তাকালো। শ্যামলা হওয়ায় চোখের নিচের কালো হয়ে যাওয়া জায়গাটা অতটা বোঝা যায় না, কিন্তু ভালো করে তাকালেই বোঝা যায় চোখের নিচে কিছুটা না অনেকটা দাগ বসে গর্তের মতো হয়ে গিয়েছে। ওটা কিছু না, শালা আরও সে ঘুমের মধ্যে চোখে মেরে দিয়েছিল, তাই কালো হয়ে গিয়েছে, এমনিতেই কমে যাবে। দেখো নুসরাত, তুমি যদি তোমার ডিপ্রেশনে ভোগার কারণ না বলো, আমরা কিভাবে বুঝবো তোমার সমস্যাগুলো? আমরা তো আর অন্তর্যামী নই। নুসরাত হে হে করে হেসে বলল, কিসের ডিপ্রেশন? আর আমি কি বলবো? আমার বলার মতো তো কিছুই নেই। নুসরাত একবার তাকিয়ে দেখো, উনি তোমার মা, তোমার বোন, আর আমি তোমার আব্বুর বন্ধু, এক প্রকার তোমার আব্বুর ভাই। সবাই তোমার আপন। তুমি বলো, আমরা চেষ্টা করব তোমার সমস্যা সমাধানের। নুসরাত শরীর ছেড়ে দিয়ে বসে রইল। মোহাম্মদ চৌধুরীর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, সমস্যা থাকলে তো সমস্যার সমাধান করবেন, আমার কোনো সমস্যা নেই। মোহাম্মদ চৌধুরী হাল ছাড়লেন না। নুসরাতের দিকে ঠান্ডা চোখে তাকিয়ে থেকে গম্ভীর গলায় বললেন, আপার ইসরাত বাহিরে অপেক্ষা করুন, ঠিক 1 ঘন্টা পরে আপনারা ভেতরে ঢুকবেন। ইসরাত ঝটপট উঠে দাঁড়ালো। নাজমিন বেগমকে টেনে নিয়ে বের হয়ে গেল। নুসরাতকে মোহাম্মদ চৌধুরী বললেন, একটা গেম খেলবে নুসরাত? জিতলে তুমি যা চাইবে তাই দেব, হারলে আমি যা চাইব তা দিতে হবে। নুসরাত যা চাইবে তা পাওয়ার আশায় রাজি হলো, কিন্তু মনে খুঁতখুঁত থেকে গেল। কিছুটা সন্দেহ নিয়ে চেয়ারে সুন্দর হয়ে বসল। মোহাম্মদ চৌধুরী হাতে গোল চক্র টাইপ কিছু নিলেন। নুসরাতকে দেখিয়ে বললেন, এটার দিকে 1 মিনিট চোখের পাতা না ফেলে তুমি তাকিয়ে থাকতে পারলে এই গেমের উইনার তুমি, না পারলে তুমি লুজার। নুসরাত আত্মবিশ্বাসী গলায় বলল, আরে এটাতে তো আমি পারদর্শী, আপনি হারবেন পাগলের, আই মিন আঙ্কেল। চৌধুরী মোহাম্মদ হাতে চক্র রেখে নুসরাতের চোখের সামনে রাখলেন। ঘড়ির টিকটিক শব্দ কানে বাজছে। নীরবতা ভেদ করে ঠান্ডা শীতল বাতাস প্রবেশ করল কেবিনের ভেতর। প্রায় 20 সেকেন্ড পার হওয়ার পর নুসরাতের হঠাৎ মনে হলো আঙ্কেল তাকে সামান্য একটা কালার চক্রের দিকে 1 মিনিট তাকানোর জন্য যা চাইবে তাই দেবেন। এটা তো সন্দেহজনক, এখানে নিশ্চয়ই কোনো ঘ্যাপলা আছে। নুসরাত গাধীর মতো চক্রের দিকে তাকিয়ে এসব ভাবতে লাগলো। কানের মাঝে বাজতে লাগলো শুধু টিকটিক ঘড়ির শব্দ। শরীর ছুঁয়ে গেল ঠান্ডা হিমেল বাতাসের ছোঁয়ায়।
নুসরাত যতক্ষণে বুঝতে পারল লোকটা তাকে সম্মোহন করার জন্য ফাঁদ পেতেছে, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। নুসরাত নড়চড় করার চেষ্টা করল, কিন্তু চক্রের দিকে তাকিয়ে তাকাতে তাকাতে শরীর অসাড় হয়ে চেয়ারের উপর ঢলে পড়ল। নুসরাতকে সুন্দর করে রকিং চেয়ারে বসিয়ে দিলেন মোহাম্মদ চৌধুরী। হাতের চক্র চোখের সামনে ঘোরাতে ঘোরাতে জিজ্ঞেস করলেন, নুসরাত, তুমি কি ঠিক আছো? নুসরাত প্রথমবার কোনো রেসপন্স করল না। চৌধুরী মোহাম্মদ ধৈর্য হারালেন না, নুসরাতকে আবার জিজ্ঞেস করলেন। নুসরাত এবার ধীরে ধীরে বলল, আমি ঠিক আছি। চৌধুরী মোহাম্মদ জিজ্ঞেস করলেন, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? নুসরাত ধীরে ধীরে বলল, হ্যাঁ। তুমি কি কোনো কারণে ডিপ্রেশনে ভুগছ? নুসরাত প্রচুর সময় নিল এর উত্তর দিতে। বারবার আটকে গেল বলতে নিয়ে। অবচেতন হওয়ায় মস্তিষ্ক জং ধরে থাকা কথাগুলো বলতে গিয়ে গলা ভেঙে গেল। মোহাম্মদ চৌধুরীর ওই কথার উত্তর না দিয়ে আরেকটা কথা ধীরে ধীরে বলল, সাল মেবি ৮-৯ হবে, আমার ঠিক মনে নেই। তখন বয়স কত ছিল? চৌধুরী মোহাম্মদ ভেবে বললেন, ৫-৬ ছিল। নুসরাত মনে হওয়ার মতো করে বলল, হ্যাঁ হ্যাঁ, ৫ ছিল। আমি খুবই শান্ত ছিলাম, চুপচাপ নিজের মতো থাকতাম। আরশ মেবি, ও শুধু আমার সাথে ঝগড়ার মারামারি করত, কিন্তু আমি ওর ঝগড়ার মারামারির বিপরীতে কোনো দিন প্রতিবাদ করিনি। প্রতিবাদ করব কিভাবে? কারোর তো আমার কথা শোনার সময়ই ছিল না, সবাই সবার কাজে ব্যস্ত ছিল। নুসরাতের গলা এবার কিছুটা কাদো কাদো হয়ে গেল। জাইন ভাইয়া, উনি যখন হঠাৎ হঠাৎ আমাকে মারতে দেখতেন তখন ২-১টা বেত দিয়ে বাড়ি দিতেন আরশকে। যাকগে সেসব কথা, এসব অনেক পুরনো, এসব ভুলে গিয়েছি আমি। তো আমার বড় বোনের জন্ম হয়েছিল তখন নাকি ও অনেক বেশি মায়াবী, সাথে সুন্দর ছিল। সবাই তো সৈয়দ বাড়ির সব থেকে সুন্দর বাচ্চা বলতো ওকে। আমার জন্মের সময় নাকি সবাই আশা করেছিল নাসিরের ছেলে হবে। দেখুন ভাগ্য, তাদের আশায় পানি ঢেলে আমি জন্ম নিয়েছি। এটাও কি আমার দোষ? আচ্ছা, তারা মেনে নিল নাসিরের ২ মেয়ে হয়েছে, কিন্তু যখন আমার ফুপু আর দাদিরা আমাকে দেখতে আসলো তখন নাকি নাক ছিটকালো আমি কালো বলে, মুখ চোখ বিকৃত করে বলল, ছি, কি বৃষ্টি দেখতে হয়েছে মেজো ভাইয়ের মেয়ে। এটা আমি নানু বাড়ি থেকে শুনেছি। আমার নানু নাকি হাঁ করে তাকিয়েছিলেন তাদের দিকে। একটা নবজাতককে তারা কী সব বলছে। আমার দাদি নাক মুখ উল্টে ওয়াক ওয়াক করে বমি করার মতো করে রুম থেকে বের হয়ে গিয়েছিলেন। এসবও আমি ভুলে গেলাম। আমার বয়স তখন ৯ পেরিয়ে ১০। মাহমুদা আসলেন ওনার স্বামীর সাথে, ইসরাতের সাথে আমাকে দাঁড় করালেন। তখন আরেকটু রং আমার ময়লা হয়েছে রোদে পুড়ে। ওনার স্বামীকে দেখিয়ে বললেন, দেখো সরোয়ার, নুসরাতকে ইসরাতের পাশে অমাবস্যার চাঁদের মতো মনে হচ্ছে না? আমি শুধু হাঁ হয়ে তাকিয়ে দেখেছি মাহমুদার ওই দিনের হাসি। আমি নিরুপায় ছিলাম। ওখানে থাকা আমার দাদা মেয়েকে কিছু না বলে মেয়ের সাথে তাল দিয়ে হে হে করে হেসেছেন। যেখান থেকেই বাবার সাইডের রিলেটিভ আসতো তারা বলতো সব সময়, নাসির, তোমার বড় মেয়ের তো ভালো ঘরে বিয়ে হয়ে যাবে, এর কি করবে? এমনিতেই তো রং ময়লা, তার উপর গঠন ভালো না। তখন বাবাকে দেখতাম মুখ কালো করে আমার দিকে তাকিয়ে থাকতে, তারপর চুপ করে কিছুক্ষণ থেকে বলতেন, আল্লাহর সৃষ্টি, আল্লাহ ওকে বানিয়েছেন, ওর সাথে জোড়ও মিলিয়ে বানিয়ে দিয়েছেন। আল্লাহর হুকুম হলে এমনিতেই বিয়ে হবে, আর না হলে হবে না। বলে উঠেই চলে যেতেন। সবাইকে এরকম প্রশ্নের বিপরীতে এই উত্তর দিতেন, এরপর চুপ করে উঠে যেতেন। উনি যদি ওই সময় সঠিক জবাব দিতেন তাহলে তো আর এই কথা ওরা বলতো না। ওনারা প্রশ্রয় দিতেন বলেই ওরা প্রশ্রয় পেত। এদের বিন্দুমাত্র লজ্জা ছিল না। একটা ৯ বছরের বাচ্চার সামনে দাঁড়িয়ে এসব কথা বলতে তাদের মুখে বাধত না। তারা বুঝতো না যে এটা একটা বাচ্চার মাথার মধ্যে কীরূপ আঘাত আনতে পারে।
আমার কাছে মনে হতো এরা আমাদের বাসায় বেড়াতে আসতো না, আসতো আমাকে নিয়ে হাসার জন্য, ইসরাতের পাশে দাঁড় করিয়ে যোগ্য অযোগ্যের কথা বলার জন্য, আমাকে জাজ করার জন্য। আমিও মেনে নিয়েছিলাম আমার রং কালো। আল্লাহ আমাকে রং কালো করে দিয়েছে, তাতে আমার দোষ কী? আল্লাহর কাছে আমি সুন্দর ছিলাম, তাই তিনি আমাকে ভালোবেসে এটা দিয়েছেন। অন্যের এত পেটে ব্যথা কেন আমার রং নিয়ে? দ্য গ্রেট মেহেরুন্নেসা মায়া আমাকে দেখতেই পারতেন না। আমি ছিলাম ওনার দুই চোখের বিষ। ওনার আশেপাশে গেলেই দৌড়ছাই করতেন। যাই বলি আর তাই বলি, ওনার কিন্তু ইসরাতের জন্য অনেক ভালোবাসা ছিল। মানুষ দেখলেই বলতো ইসরাতকে দেখতে সেম ওনার মতো। তখন বুড়ি প্রচুর খুশি হতো আর দাঁত কেলিয়ে হে হে করে হাসত। বুড়ির বড় মেয়ে লুৎফা বেগমও কম যেত না। ইসরাতের জন্য অনেক ভালোবাসা ছিল, আর আমাকে দেখলেই ছ্যাদ করে উঠত। মনে হতো ওর পিত্তি জ্বলে উঠছে। একবার কি হয়েছিল ঠিক মনে নেই, কিন্তু ওখানে দোষটা ইসরাতের আর আরশের ছিল। আমি ২ তলার বারান্দা থেকে দেখছিলাম উনি ইসরাতের সাথে ছিলেন। আমি ওখান থেকে সরে আসার পর কি হয়েছিল আমি জানি না সেটা। বুড়ি সব দোষ আমার উপর চাপিয়ে দিয়েছিল। সেদিন নাসির মিয়া আমাকে এক থাপ্পড় মেরেছিলেন, যে ২ দিন জ্বরে ভুগেছিলাম। আমি এখনো ভেবে পাই না আমার দোষটা ওখানে কি ছিল। বুড়ি আমার আর ইসরাতের সৌন্দর্য নিয়ে সব সময় তুলনা করত। আমার তখন কান্না আসতো, তবুও কাঁদতাম না, কারণ আমাকে স্ট্রং হতে হবে। মানুষের থেকে সহানুভূতি নেওয়া বন্ধ করলাম। ধীরে ধীরে এদের থেকে নিজের দূরত্ব বাড়ালাম। নিজের দুঃখ লুকাতে শুরু করলাম। দুঃখ প্রকাশ করা বন্ধ করে দিলাম। আমার দুঃখ মানুষকে দেখিয়ে কী লাভ? মানুষ মজা নেবে কথা বলা বাড়িয়ে দিলাম। মুখে মুখে তর্ক করতে লাগলাম। কার কেমন লাগলো তা আমি দেখা বন্ধ করে দিলাম। আমাকে অপমান করবি তুই, তার বদলে আমি দ্বিগুণ অপমান ফিরিয়ে দেব তোকে। পেছনে কথা বলা বাদ দিলাম। মুখের উপর ইনসাল্ট করার ক্ষমতা রাখতে শুরু করলাম। লুৎফা একবার বলেছিলেন, দিন দিনের গঠন মরে যাচ্ছে, আমার মম কত সুন্দর। আমি বলেছিলাম, তোমার মেয়ে সুন্দর হয়ে কি করবে? একে তো সাদা রং, কোনো গঠন নেই, তার উপর আবার মুটকি। এর তো আমার থেকে আরও খারাপ অবস্থা। সেদিন লুৎফা বেগমের মুখ কীরকম হয়েছিল বলার মতো না। আমার প্রচুর আনন্দ লেগেছিল। ভেতরে ভেতরে আমি খুশিতে মাটিতে গড়াগড়ি খেয়েছি। জীবনে প্রথমবার কথা ফিরিয়ে দিয়ে আমি বিজয়ী হওয়ার মতো আনন্দ পেয়েছিলাম। মানুষের দুঃখ দেখিয়ে সহানুভূতি নেওয়া আমার কাছে বিরক্তিকর মনে হতো। কিছু মেয়েরা আছে না, কিছু হলেই প্যাপা করে কান্না করে, এদের দেখলে আমার সহ্য হয় না। হাত নিষ্পিস করে পিটানোর জন্য। তুই শালি কাঁদবি কেন? আমি কাঁদি? আমার এত কষ্ট, আমি কখনো কাঁদি না। আমার কান্না আসে না। আসলেও আমি ওটাকে চোখের ভেতরে আটকে দিই, বারবার নিষেধ করি বের হবি না, হলে তোকে মেরে ফেলবো। আমি গত ১২ বছরে এই ঘাটা কাটিয়ে উঠেছিলাম, কিন্তু বলতে গিয়ে নুসরাতের চোখের কোণ ঘেঁষে পানির ফোয়ারা বের হয়ে আসলো। অবচেতন মনে কান্না করতে গিয়ে বারবার কান্না থামানোর চেষ্টা করল। মোহাম্মদ চৌধুরী জিজ্ঞেস করলেন, তারপর কি হয়েছে? ৬ মাস আগে আরশের বাচ্চা আবার সেই রং নিয়ে কথা বলল। আমাকে কে বিয়ে করবে? আমি নাকি তার পায়েরও যোগ্য নই? এসব নিয়ে কথা বলল। আমি শুধু ওই দিন তাকিয়ে থেকেছি ওর দিকে। একটা মানুষ কিভাবে অন্যের রং নিয়ে খোঁটা দিতে পারে তা সৈয়দ বাড়ির মানুষ ভালোই জানে। পুরনো ঘা তাজা করার জন্য আরশকে আমার ইচ্ছে হচ্ছিল ওই জায়গায় মেরে ফেলি। আমি নিজের হাত কোনো রকম থামিয়েছি, না হলে ওই দিন আরশের বুক ছুরির আঘাতে রক্তাক্ত হতো। এতে কিন্তু আমার কোনো দোষ থাকতো না, সব দোষ থাকতো ওই আরশের। আমি সেদিন সারারাত ভেবেছি কি করা যায়। একবার ভেবেছিলাম ঘুমের মধ্যে পাঠিয়ে দিই আল্লাহর বাড়ি, কিন্তু পরে প্ল্যান চেঞ্জ করে নিয়ে বিয়ে করে ফেললাম। বলেছিল না বিয়ে হবে না, যে বলেছে তাকেই বিয়েটা করেছি।
আমার ডিপ্রেশনের কারণ ওই ব্যাটা আরস। শালা আমার জীবনের সব শান্তি হারাম করে দিয়েছে। আমি ওকে ছাড়ব না। আর আমার এই ছোট্ট জীবনে আমি সব থেকে বেশি ঘৃণা করি ওই বেটি মেহেরুন্নেসা, ওর বলদা দুইটা মেয়েকে। এদের দেখলেই আমার ইচ্ছে করে পিটিয়ে ছাল তুলে ফেলি। এরা আমার জীবন তছনছ করে দিয়েছে। এদের আমি ঘৃণা করি এবং যতদিন আমি বেঁচে আছি ঘৃণা করব। নুসরাত এবার কিছুটা উত্তেজিত হলো, টেনে শ্বাস ফেলল। কথা বলতে বলতে হাঁপিয়ে উঠেছে সে। শরীর ছেড়ে দিল। চোখ বেয়ে পানি পড়া বন্ধ হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগে বের হওয়া পানিগুলোর রেশ রয়ে গেছে গালের উপর। মোহাম্মদ চৌধুরীর পারমিশন দিতেই আরও শেষে কেবিনে ঢুকল। নুসরাতের হাঁটুর নিচে হাত ঢুকিয়ে পাজা কোলে তুলে নিল। বুকের সাথে মাথা চেপে ধরে চোখের পানি মোছার চেষ্টা করে অগ্রসর হলো কেবিনের বাইরে যাওয়ার জন্য। পেছন থেকে মোহাম্মদ চৌধুরী ডেকে উঠলেন, আরশ। আরশ ফিরে তাকালো না। মোহাম্মদ চৌধুরী বললেন, সবই তো শুনলে। ওর খেয়াল রেখো, আর মাথায় কোনো বিষয় নিয়ে চাপ না নেয় সেদিকে খেয়াল রেখো। ওর কিন্তু তোমার উপর অনেক অভিযোগ। অভিযোগগুলো একদিন বসে জানার চেষ্টা করো, আর ওকে মানসিকভাবে ট্রমাটাইজ করো না। একবার যে ভুল করেছো আশা করি আর সেই ভুল ফিরে করবে না। আর অনেক কথা কিন্তু নুসরাত পেটের ভেতর লুকিয়ে রেখেছে, খুলে বলেনি। আরও সামনের দিকে তাকিয়ে বলল, আপনি কিভাবে বুঝলেন? আমি কিন্তু এর আগে অনেককে সম্মোহন করেছি। নুসরাত অনেক কথাই বলেনি। অবচেতন হলে কি হবে? নিজের অবচেতন মস্তিষ্ককে অনেক কথা বাহিরে বের করতে দেয়নি, ভেতরে চেপে রেখেছে। আরশ কথা না বলে বড় বড় পা ফেলে দরজার বাহিরে বেরিয়ে গেল। মোহাম্মদ চৌধুরী বিড়বিড় করে বললেন, গড ব্লেস দেম। বারান্দায় দাঁড়িয়ে দূর আকাশের পানে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে আরশ। হাত দিয়ে শক্ত করে চেপে ধরে আছে বারান্দার রেলিং। পেছনে ফিরে একবার তাকালো বিছানায় শয়নরত নুসরাতের দিকে। আবার চোখ ফিরিয়ে নিল। ভেতরে অস্থিরতা অনুভব হচ্ছে। পা ভেঙে অসাড় হয়ে আসছে। কোথাও বসা উচিত। আরশ কোনোরকম পা টেনে নিয়ে গিয়ে রকিং চেয়ারে বসল। চোখ বন্ধ করে ভাবতে লাগলো, কিছুক্ষণ আগের কথা। কিছুক্ষণ আগে। হ্যালো আরশ ভাইয়া। আরশ নির্লিপ্ত গলায় বলল, হুম। একটু আসতে পারবেন? ডাক্তার আঙ্কেল আমাকে আর আম্মুকে তার কেবিনের বাহিরে অপেক্ষা করার জন্য বলেছে। আপনি একটু কষ্ট করে আসুন ভাইয়া, আমার কিছুটা ভয় লাগছে। আরশ আশ্বাস দিয়ে বলল, ভয় পেও না, আমি আসছি। আরশ তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়ে আসলো। গাড়ি স্টার্ট দিয়ে হাই স্পিডে গাড়ি চালিয়ে গিয়ে পৌঁছালো সিলেট সিটি হসপিটালে। পা চালিয়ে ভেতরে প্রবেশ করল। একটু ভেতরে হাঁটতেই আরশ দেখতে পেল ইসরাত আর নাজমিন বেগম মোবাইল হাতে নিয়ে বসে আছেন। আরশ কিছু জিজ্ঞেস করার আগেই ইসরাত মুখে আঙুল চেপে বলল কথা না বলার জন্য। সম্মোহনের ক্ষেত্রে ঠান্ডা পরিবেশ হওয়া প্রয়োজন, তাই আরশকে ইসরাত ইশারা করে কথা না বলতে। আরশ চুপ করে নাজমিন বেগমের পাশ ঘেঁষে বসল। মোহাম্মদ চৌধুরী একে একে প্রশ্ন জিজ্ঞেস করতে লাগলেন। নুসরাত উত্তর দিতে লাগল। আরশ মনোযোগ সহকারে সব উত্তর শুনল নুসরাতের। প্রায় 1 ঘন্টা পার হওয়ার পর মোহাম্মদ চৌধুরী ভেতরে ঢোকার পারমিশন দিলেন। আরশ কারোর দিকে না তাকিয়ে বড় বড় পা ফেলে ভেতরে প্রবেশ করল। নাজমিন বেগম আরশের পেছনে ভেতরে ঢুকতে গেলে ইসরাত হাত টেনে থামিয়ে দিল। মাথা নাড়িয়ে ভেতরে যেতে মানা করল। আরশ 2 মিনিটের মাথায় নুসরাতকে কোলে তুলে নিয়ে বাহিরে আসলো। মুখ ঢাকার ব্যর্থ চেষ্টা করে সামনের দিকে এগিয়ে গেল। ইসরাতের দৃষ্টিগোচর হলো না আরশের বিধ্বস্ত লাল হয়ে যাওয়া মুখ। মুখ যথেষ্ট স্বাভাবিক রেখে জিজ্ঞেস করল, নুসরাতকে নিয়ে কোথায় যাচ্ছ? আরশ কারোর দিকে না তাকিয়ে ছোট্ট করে বলল, বাসায় যাচ্ছি। কোনো প্রকার শব্দ ব্যয় না করে আরশ সামনের দিকে বড় বড় পা ফেলে এগিয়ে গেল।
এতক্ষণে রকিং চেয়ারের দোলা বন্ধ হয়ে গেছে। বন্ধ করে রকিং চেয়ারে পড়ে রইল আরশ। চোখের কোণ ঘেঁষে এক ফোঁটা জল নিঃশব্দে বের হয়ে আসলো। কেউ দেখল না সেই জল, কেউ জানল না এই জলের উৎপত্তি কোথা থেকে। অন্ধকারে চাদরে ঢাকা পড়ল পুরুষটার ক্রন্দন। অন্যদিকে ইসরাত আর নাজমিন বেগম ভেতরে ঢোকার জন্য অনুমতি চাইলেন। মোহাম্মদ চৌধুরী অনুমতি দিতেই তারা ভেতরে প্রবেশ করলেন। কেবিনে ঢুকে ইসরাত আর নাজমিন বেগম চুপচাপ এক কোণায় দাঁড়িয়ে রইলেন। মোহাম্মদ চৌধুরী ইশারা করলেন চেয়ারে বসার জন্য। ইসরাত চেয়ার টেনে দিল নাজমিন বেগমকে বসার জন্য। নিজের জন্য একটি চেয়ার টেনে বসে দুই হাত টেবিলের উপর রেখে শান্ত দৃষ্টিতে তাকালো মোহাম্মদ চৌধুরীর দিকে। মোহাম্মদ চৌধুরীর দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকাতেই তিনি ইসরাতের না বলা প্রশ্নের উত্তর বলতে লাগলেন। দেখো ইসরাত, এর আগেও তুমি নুসরাতকে নিয়ে এসেছো। আমি তোমাকে বলেছি ওর মধ্যে কোনো বড় সমস্যা নেই, ও ডিপ্রেশনে ভুগছে। যদি সাইকোলজির ভাষায় বলতে যাই তাহলে এটাকে নার্সিসিস্ট পার্সোনালিটি ডিসঅর্ডার বলা হয়। ইসরাত নিজের পাতলা ভ্রু কুঁচকে নিল। মোহাম্মদ চৌধুরী ইসরাতের চাহনি দেখে বুঝতে পারলেন ইসরাত কিছুই বোঝেনি। আচ্ছা, আমি ভেঙে বলছি। ধরো তোমার ছোটবেলার খারাপ স্মৃতি। মানুষ তোমাকে আঘাত করে কথা বলতো, অপমান করত, তোমাকে অন্য একজনের সাথে তুলনা করে ছোট করত। তুমি সবার কাছ থেকে চাইতে যে তোমাকে সব খারাপ আচরণ, তুলনা, অপমানের হাত থেকে তোমার ফ্যামিলি রক্ষা করুক। কিন্তু তারা এরূপ কোনো কাজই করতো না। তারা শুধু রোষপূর্ণ দৃষ্টিতে তোমাকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখত। তখন এটা তোমার মাথায় এফেক্ট করবে না? ইসরাত মাথা নাড়ালো। মোহাম্মদ চৌধুরী হাত দিয়ে চুটকি বাজিয়ে বললেন, এক্স্যাক্টলি নুসরাতের সাথে এটাই হয়েছে। সে চাইতো তোমরা ওকে এসব অপমানমূলক কথার হাত থেকে প্রোটেক্ট করো, কিন্তু তোমরা তা করনি। এজন্য নিজেকে চেঞ্জ করতে শুরু করলো। যা করলে তোমাদের রাগ হয়, বিরক্ত হও, আর যা যা তোমাদের সহ্যের বাইরে তাইও করতে শুরু করলো। আর ওর এইসব কাজে তোমরা যখন বিরক্ত হতে শুরু করলে, ওর ব্রেন এই ধরনের কাজ করতে ওকে আরও উৎসাহ দিতে লাগলো। প্রথমবার যখন ও কথার জবাবে কথা ফিরিয়ে দেবার পর লুৎফার মুখ কালো হয়ে গিয়েছিল, তখন ও বুঝতে পারল ওকে এইসবই করতে হবে। ভালো হয়ে কি হবে? মানুষ ছিঁড়ে খুবলে খেতে ওকে এক সেকেন্ডও দেরি করবে না। একটা মানুষ ওকে কথার বাণে মেরে ফেলবে। তাই নিজেকে বাঁচাতে হলে নিজের প্রোটেক্ট নিজেকেই করতে হবে। ইসরাত আর নাজমিন বেগমের দিকে তাকিয়ে বললেন, আই হোপ আপা আপনি বুঝেছেন। ইসরাত, তুমিও? নাজমিন বেগম দুই পাশে মাথা নাড়ালেন, যার মানে তিনি পুরোপুরি বোঝেননি। ইসরাত গম্ভীর গলায় জিজ্ঞেস করল, ওর মধ্যে নার্সিসিস্ট পার্সোনালিটি ডিসঅর্ডারের সিমটম আছে? মোহাম্মদ চৌধুরী মাথা নাড়ালেন হ্যাঁ ভঙ্গিতে। ইসরাত কিছু বলতে গিয়ে বারবার থেমে গেল। মোহাম্মদ চৌধুরী বুঝতে পেরে জিজ্ঞেস করলেন, ইসরাত, যা বলতে চাও স্পষ্ট করে বলো, হেজিটেট ফিল করো না। আঙ্কেল, নুসরাত নার্সিসিস্ট পার্সোনালিটি ডিসঅর্ডারের জন্য কাউকে আঘাত করবে না তো? আমার জানা মতে এই ডিসঅর্ডারের জন্য মানুষ কাউকে আঘাত করে না। কিন্তু কেউকে আঘাত করলে তা যতক্ষণ পর্যন্ত ফিরিয়ে না দেয় ততক্ষণ পর্যন্ত চুপচাপ বসে থাকে না। মানুষকে তারা শারীরিক আঘাত করে না, কিন্তু মানসিক আঘাত বা আবেগীয় আঘাত হানার প্রবণতা বেশি থাকে। ইসরাত তাকিয়ে থাকলো নিষ্পলক দৃষ্টিতে। মোহাম্মদ চৌধুরী শ্বাস নিলেন। কথা বলতে গিয়ে হাঁপিয়ে উঠেছেন তিনি। গ্লাস থেকে ঢাকনা সরিয়ে পানি খেয়ে নিলেন এক চুমুকে। নার্সিসিস্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা আক্রান্ত তারা মানসিক এবং আবেগিকভাবে আঘাত করতে বেশি প্রবণ হয়। যেমন অপরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, অপমান করা বা তাদের অনুভূতি নিয়ে খেলা করা। আমার কাছে যা মনে হলো আরশের কপালে দুঃখ আছে। ও কিন্তু নুসরাতকে সেদিন আঘাত করেছে এবং তাও ফিরিয়ে দেবে আরশকে খুব তাড়াতাড়ি। আমি যেটা বুঝতে পেরেছি। ইসরাত চোখ মুখ অন্ধকার করে বলল,
আপনি কিভাবে বুঝলেন? মোহাম্মদ চৌধুরী ঠোঁট বাঁকিয়ে হাসলেন। দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে বললেন, আরশ ইজ ফলিং অন নুসরাত। ইসরাত অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি শিওর? শিওর নই, কিন্তু আরশের যা অবস্থা দেখলাম তাতে তাই বুঝতে পারলাম। বেচারা বড়সড় আঘাত পেতে চলেছে স্ত্রীর হাত থেকে। ইসরাত উঠে দাঁড়ালো। নাজমিন বেগম তখনও বসা। এর কোনো প্রতিকার আছে আঙ্কেল? মেবি নেই, কিন্তু তোমরা ওকে সবসময় মাতিয়ে রাখার চেষ্টা করবে। নিয়মিত ওষুধ দেবে আর চাইলে থেরাপি দিতে পারো। ইসরাত ধন্যবাদ বলল মোহাম্মদ চৌধুরীকে। তিনি হেসে বললেন, ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই ইসরাত, এটা আমার পেশা। আপনার বিল? তিনি ইসরাতের মাথায় হাত দিয়ে চুল অগোছালো করে দিলেন। শব্দ করে হেসে বললেন, দেয়ার প্রয়োজন নেই। ইসরাত বলতে গেল প্রয়োজন আছে, কিন্তু ডাক্তার মোহাম্মদ চৌধুরী ইসরাতকে ঠোঁটে আঙুল দিয়ে চুপ দেখালেন। ইসরাত জেদি স্বরে বলল, আঙ্কেল, এটা আপনার পাওনা। মোহাম্মদ চৌধুরী হাসলেন। ইসরাতের বাড়িয়ে দেওয়া টাকা ইসরাতের হাতের মুঠোয় আবার ধরিয়ে দিয়ে বললেন, এটা তোমার বিয়ের গিফট, পেন্ডিংয়ে ছিল, আজকে তোমাকে দিয়ে দিলাম। ইসরাত দেশে আসার আজ প্রায় 10 দিন। ইসরাত আগের মতোই চুপচাপ, নুসরাত চঞ্চল চড়ুইয়ের মতো পুরা বাড়ি মাতিয়ে রেখেছে। আরশের সাথে সম্পর্ক আগের তুলনায় আরেকটু অবনতি হয়েছে। আগে আরশের রুমে থাকতো, 5 দিন আগে নিজের পোটলাপট্টি নিয়ে এসে ইসরাতের রুমে শিফট হয়েছে নুসরাত। জাইনের দিন যায় ইসরাতের দেখা পাওয়ার অপেক্ষায়। সারাদিন ইসরাতের রুমের দরজার দিকে তাকিয়ে থাকতে থাকতে দিন কাটে। রাত হয় দরজার পানে তাকাতে তাকাতে। সুযোগ পেলে জাইন রুমে ইসরাতের সাথে কথা বলতে ঢোকার জন্য চেষ্টা করে। তখন কাবাবে হাড্ডি হয় নুসরাত। ইসরাতের সাথে সেদিন দেখা হলো করিডোরে জাইনের। ইসরাত পাত্তা দিল না, এমনভাবে হেঁটে গেল যেন এখানে কোনো কাকপক্ষীরও ছায়া নেই। জাইন ইসরাতের হাত ধরতেই বাজ পাখির মতো নুসরাত উড়ে আসলো। ইসরাতকে জাপটে ধরে টেনে নিয়ে রুমে ঢুকিয়ে ইয়াবড় তালা মেরে দিল রুমের সামনের দরজায়। জাইন হতবম্ব হয়ে তালার দিকে তাকিয়ে রইল। চোখ তুলে তাকাতেই মিচকে শয়তানের মতো হাসি ফুটে উঠল নুসরাতের চোখে মুখে। নুসরাত ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, এখানে কি? জাইন কথার উত্তর না দিয়ে নুসরাতের পেছনের দরজার দিকে তাকিয়ে বলল, তালা দিয়েছ কেন? আমার রুম, আমার যা ইচ্ছা তাই করব। জাইন কপালে ভাঁজ ফেলে বলল, তোমার রুম কবে থেকে এটা হলো? একটু ধীর গলায় বলল, যবে থেকে এমিলি আপনার হয়েছে তবে থেকে। জাইন ভ্যাবাচাকা খেয়ে বলল, কি বললে? বলেছি ইসরাত যেদিন আসলো সেদিন থেকে এটা আমার রুম। জাইন গম্ভীর গলায় বলল, রুমের তালা খোলো। নুসরাত গলা কাত করে এক পাশ থেকে আরেক পাশে নিল। ঠোঁট কামড়ে বলল, আদেশ করছেন? দেখো নুসরাত, তোমার সাথে আমার কোনো লেনদেন নেই, আমাকে ভেতরে ঢুকতে দাও। নুসরাত ঠোঁট এলিয়ে হাসল। আরশ তখন আসলো। জাইন আর নুসরাতকে দাঁড়িয়ে তর্ক বিতর্ক করতে দেখে আরশ দুজনের মাঝে এসে দাঁড়ালো। তীক্ষ্ণ চোখে দুজনের দিকে তাকিয়ে বুঝতে চাইল আসলে হচ্ছেটা কি এখানে। নুসরাত রাগী গলায় বলল, যান না, যান ওই বিদেশি আপুর কাছে। এখানে আমার বোনের কাছে কি? দেখো নুসরাত, কথা টেনে আনবে না। তোমার বোন বলেছে যে তুমি আমাকে এখানে দাঁড় করিয়ে রেখে ঝগড়া করতে আর বিদেশিনীকে টেনে এনে খোঁটা দিতে। নুসরাত রোবটের মতো দুই দিকে মাথা নাড়ালো। আরশ জাইনের সামনে থেকে নুসরাতকে টেনে সরিয়ে নিয়ে আসলো তার সামনে। দেয়ালে দুই হাত দিয়ে বাহু বেষ্টনী করে মাথা বাঁকিয়ে নুসরাতের দিকে তাকালো। নুসরাত নির্লিপ্ত দৃষ্টিতে চেয়ে রইল আরশের দিকে। আরশ নুসরাতের হাত চেপে ধরে আলগোছে প্যান্টের পকেট থেকে চাবি বের করল। জাইনের দিকে ছুঁড়ে মারল চাবি। জাইন ক্যাচ করল। নুসরাত পা দিয়ে লাথি মারতে নিলে আরশ হাত ধরা অবস্থায় পেছনে সরে গেল।
নুসরাত রাগে ফোঁস-ফোঁস করতে লাগলো জাইনের দিকে তাকিয়ে। জাইন চাবি ঘোরাতেই দরজা খুলে গেল। তালা টেনে খুলতে দেখে নুসরাত হাসল ঠোঁট বাঁকিয়ে। আরুষের বেষ্টনীতে বন্দি থেকে মুখ দিয়ে শিস বাজাতে লাগলো। শিস বাজাতে বাজাতে শব্দ করে হাসল জাইনের তৎপরতা দেখে। আরুষ কপালে ভাঁজ ফেলল। জাইন দরজার নব ধরে মোচড় দিতেই অপর পাশ থেকে দরজা আটকানো দেখল। নুসরাত গান গাইতে লাগলো ফাটা গলা দিয়ে। আরুষকে হাঁ করে জাইনের দিকে তাকিয়ে থাকতে দেখে পায়ে ভর দিয়ে আরুষের ঠোঁটে স্পর্শ করে আরুষের হাতের নিচ দিয়ে ঝুঁকে বের হয়ে গেল। আরুষ মনে হয় ধাক্কা সামলাতে পারল না। ঠোঁটে হাত দিয়ে নুসরাতের যাওয়ার দিকে হাঁ করে তাকিয়ে থাকল। নুসরাত সামনের দিকে যেতে যেতে একবার ফিরে তাকিয়ে চোখ টিপল আরুষের উদ্দেশ্যে। জাইন দরজা খুলতে না পেরে চিৎকার করে উঠল, ড্যাম ইট! আরুষের দিকে ঘুরে চাইতেই দেখল আরুষ ঠোঁটে হাত দিয়ে হাঁ করে তাকিয়ে আছে। জাইন গিয়ে আরুষকে হালকা ধাক্কা দিতেই নড়ে চড়ে উঠল। চিন্তিত গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে? হাঁ করে ওদিকে তাকিয়ে আছিস কেন? আরুষ হাসল ঠোঁট চেপে। মাথা নাড়িয়ে কিছু না বলে নিজের রুমে চলে গেল। জাইন দুই কাঁধ উপরে তুলে ঝাঁকিয়ে বলল, কি হলো এর আবার? হাসছে কেন কোনো কারণ ছাড়াই? সময় প্রবহমান, সময় তার গতিতে চলছে। ইসরাত আর জাইন দেশে আসার প্রায় 1 মাস পূর্ণ হয়ে গিয়েছে। ইসরাত নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত। সামনেই যে তার 8ম সেমিস্টার। এই সেমিস্টারে পাশ করলে সে পরিপূর্ণভাবে ফ্যাশন ডিজাইনিং নিয়ে কাজ করতে পারবে। তাই মন দিয়ে পড়াশোনা করছে আর যারপনাই চেষ্টা করছে জাইনকে ইগনোর করার। সেমিস্টার শেষ হওয়ার পর যা করার করবে। এখন এসব মাথায় নিয়ে সেমিস্টারে খারাপ করে কোনো লাভ নেই, তাই চিন্তা সাইড করে চিল মুডে পড়াশোনা করছে। নুসরাত 5ম সেমিস্টারে কথা মতোই লাড্ডু পেয়েছে, কিন্তু ইরহাম কোনো রকম টেনে টুনে পাশ করেছে। নুসরাত এই বিষয় নিয়ে কোনো চিন্তা করছে না, কারণ মানুষ ফেল করবে আবার পাশ করবে এটা ভাগ্যের উপর নির্ভর করে। এসব থার্ড ক্লাস জিনিস নিয়ে চিন্তা করে নিজের ডিপ্রেশন সে বৃদ্ধি করবে না। তার চিন্তা করার জন্য অনেক বড় বড় বিষয় আছে। নুসরাত জানতো এবার সে ফেল করবে, তাই তো পড়ালেখা একটুও করেনি। কলম নিয়ে পরীক্ষার হলে গিয়ে আঁকিবুকি করে চলে এসেছে, যার জন্য অর্গানিক রসায়নের ডাব্বা পেয়েছে। প্রফেসর আনোয়ার নুসরাতকে ধমকে ধামকে ফ্যামিলি মেম্বার নিয়ে যাওয়ার জন্য বলেছেন। নুসরাতকে চোখ উল্টে ওনার দিকে তাকাতে দেখে বলেছেন, আপনি যদি আপনার ফ্যামিলি মেম্বার নিয়ে না আসেন তাহলে আমি নিজে ফোন করে আপনার আব্বুকে বলবো, অ্যান্ড এটা মোস্টলি বলবো যে আপনি ক্যাম্পাসে কি করে বেড়ান। নুসরাত চোখ মুখ উল্টে ওনার দিকে রাগী চোখে তাকিয়ে থাকল। প্রফেসর আনোয়ার বললেন, এখন যান আপনি। নুসরাতকে দাঁড়িয়ে থাকতে দেখে ধমকে বের করে দিলেন নিজের অফিস রুম থেকে। নুসরাত ঘুরে ঘুরে তীক্ষ্ণ চোখে তাকিয়ে থেকে বের হয়ে গেল। এখন নুসরাতের চিন্তার বিষয় হচ্ছে কাকে নিয়ে সে ভার্সিটিতে যাবে। ইসরাতকে নিয়ে যেতে পারবে না, কারণ ইসরাতের সেমিস্টার ফাইনাল সামনে। আম্মাকে নিয়ে গেলে সব ফাঁস করে দেবেন বাড়িতে এসে আব্বার কাছে। আব্বাকে তো বলাই যাবে না, স্যারের সামনে ধরে ঠুস ঠুস করে পিটাবে। ইরহামকেও নেওয়া যাবে না, আনোয়ারের বাচ্চা চেনে ওকে। নুসরাত পায়চারি করতে করতে ভাবতে লাগলো আর কাকে নিয়ে যাওয়া যায়। হঠাৎ মাথার টনক নড়তেই মনে হলো তার তো জামাই আছে, জামাইটাকে নিয়ে যাবে। বলার চেষ্টা করলে বাসায় এসে ব্ল্যাকমেল করবে। নুসরাত শয়তানি হাসি হাসল। এরই মধ্যে সকালের নাস্তা করার জন্য ডাক দেওয়া হলো। নুসরাত ইসরাতকে ডেকে নাচতে নাচতে সিঁড়ি বেয়ে নেমে আসলো। সিঁড়িতে আরুষের সাথে দেখা হতেই নুসরাতের মুখ কালো হয়ে গেল। আরুষ নুসরাতের আগে নামতে যাবে, নুসরাত ধাক্কা মেরে সরিয়ে আগে চলে গেল। আরুষ কপালে ভাঁজ ফেলে তাকালো। নুসরাত সামনের দিকে বড় বড় পা ফেলে হাঁটতে গিয়ে উল্টো পড়ে যেতে নিল। নিজেকে সামলিয়ে পেছনে তাকাতেই দেখল আরুষ হাসছে ঠোঁট বাঁকিয়ে।
নুসরাতের দিকে এগিয়ে আসলো এক হাত পকেটে রেখে। কানে কানে ফিসফিস করে বলল, আমার সাথে পাঙ্গা নিবি না নুসরাত। আরুষের কথা শেষ হলো কই? নুসরাত ধাক্কা মেরে আরুষকে সামনে থেকে সরিয়ে ডাইনিংয়ের দিকে এগিয়ে গেল। আরুষ ঠোঁট কামড়ে এগিয়ে আসলো ডাইনিংয়ের দিকে। নুসরাত চেয়ার টেনে বসতে নিল। আরুষ নিজে গিয়ে বসে গেল নুসরাতের বের করা চেয়ারে। নুসরাত অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থাকলো। আরুষ নুসরাতের পানে তাকিয়ে মিষ্টি করে হাসল। ধীরে ধীরে সবাই খেতে বসলো এসে। ইসরাত এসে ঢুকতেই জাইন এসে পেছন পেছন ঢুকলো। একপাশের দুটো চেয়ার খালি ছিল, একটায় জাইন বসল। ইসরাত এসে নুসরাতকে কানে কানে বলল, তুই ওখানে চলে যা, আমাকে তোর চেয়ারটা দে। আরুষ শুনল ইসরাতের কথা। নুসরাত উঠতে যাবে, দেখলো আরুষ তার হাঁটু চেপে ধরে তার দিকে তাকিয়ে আছে। চোখ দিয়ে ইশারা করে বলছে যাবি না। নুসরাত ইসমির করল। আরুষের হাত সরিয়ে দিয়ে হাত তুলে আড়মোড়া ভাঙল। নেচে নেচে গিয়ে জাইনের পাশে বসে আরুষের দিকে তাকিয়ে ভ্রু নাচালো। ইসরাত নুসরাতের চেয়ারে বসতেই আরুষ উঠে দাঁড়ালো। জাইনের চেয়ারের সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, চেয়ার ছাড়ো। জাইন চোখ তুলে তাকিয়ে না বোঝার মতো মাথা নাড়ালো। আরুষ জাইনকে হাত ধরে টেনে তুলল চেয়ার থেকে। রুড গলায় বলল, আমার বউয়ের কাছ থেকে ওঠো, নিজের বউয়ের কাছে গিয়ে বসো। চোখ দিয়ে নিজের চেয়ারের দিকে ইশারা করে বলল, ওই যে তোমার বউ, যাও তো, যাও, আমার জায়গা ছাড়ো, ভালো লাগছে না। আরুষ এক প্রকার জাইনকে ধাক্কা দিয়ে ইসরাতের পাশের চেয়ারের দিকে পাঠিয়ে দিল। নুসরাতের কাছে বসে চুল ধরে টেনে ধরল। দাঁতে দাঁত চেপে বলল, না করার বড় উঠে আসলি কেন? তাই তোর শাস্তি এটা। নুসরাত শুধু ঠান্ডা চোখে তাকালো আরুষের দিকে, মুখ বুজে সহ্য করে নিল। জাইন চেয়ারে গিয়ে বসল। ইসরাতের দিকে না তাকিয়ে রাশভারী গলায় বলল, এখানে বসে কি হলো? সেই তো আমার পাশেই বসতে হলো। বাঁকা হেসে আবার জাইন বলল, ডার্লিং, তোমার জন্য কষ্ট হচ্ছে। ইসরাত কোনো কথা না বলে হাতের একটা কাঁটা চামচ দিয়ে কাচের প্লেটে আঘাত করল। জাইন ইসরাতের হাতের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, দ্যাটস মাই গার্ল। যা ইসরাত শুনল না, চুপচাপ নিচের দিকে তাকিয়ে খেতে লাগলো। হেলাল সাহেব ধীরে ধীরে এসে বসলেন নিজের চেয়ারে। শরীর ভালো নেই তার, কিছুটা খারাপ লাগছে শরীর কিছুদিন ধরে। আজ আগের তুলনায় খারাপ লাগছে বেশি। জাইন গলা পরিষ্কার করে নিল। হেলাল সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলতে শুরু করল, আব্বু, আমি যা বলবো আপনি বুঝবেন প্রথমে, তারপর রিয়্যাক্ট করবেন। না বুঝে প্লিজ রিয়্যাক্ট করবেন না, আপনার কাছে আমার অনুরোধ মনে করবেন। হেলাল সাহেব রুটি মুখে পুরে বললেন, বলো কি বলবে, আমি শুনছি। জাইন ঢোক গিলে নিয়ে সবার দিকে তাকালো। নাসির সাহেব খাওয়া বাদ দিয়ে তার দিকে তাকিয়ে আছেন। নুসরাতও ড্যাবডেবিয়ে তাকিয়ে আছে তার দিকে। জাইন থতমত খেল। মনে মনে ভাবল, বাপ মেয়ে দুজন একই নৌকার যাত্রী, এভাবে তাকানোর কি আছে? আমি কি কোনো চুরি করে সেখানে বসেছি? জাইন সবার দিকে তাকানো শেষে চোখ নিচের দিকে প্লেটে রেখে ঠোঁটে ঠোঁট চেপে ধরে বলল, আমি চাকরি ছেড়ে দিয়েছি। হেলাল সাহেবের মুখ হা হয়ে গেল। ইসরাত প্লেটের দিকে স্থির রাখা চোখ তড়িৎ ঘুরালো জাইনের দিকে। নাসির সাহেবের চোয়াল ঝুলে গেল। লিপি বেগম কর্ধ নিয়ে জাইনকে বললেন, কি বললে? আবার বলো। জাইনের নির্লিপ্ত গলার আওয়াজ, আমি চাকরি ছেড়ে দিয়েছি আম্মু। ইরহাম আর অনিকা একসাথে বলল, চাকরি ছেড়ে দিয়েছ? শহীদ বললেন, তুমি ঠিক আছো জাইন? এত হ্যান্ডসাম স্যালারির একটা জব তুমি ছেড়ে দিলে? জাইনের গম্ভীর গলার আওয়াজ, জি, আমি ঠিক আছি। জায়ান কিছুটা বিরক্ত নিয়ে বলল, তুই ওটা ছেড়ে দিলি কেন? রিজন কি? জাইন চোখ বাঁকা করে বলল, আমি রিজন বলতে পারবো না। আরুষ বলল, তুমি কেন বলবে না? আমি বলতে বাধ্য নই আরুষ, আর আমার জব আমি কি করব না করব তা আমার উপর ডিপেন্ড করে। আমি কৈফিয়ত দিতে বাধ্য নই তোমাকে।
আরশ কথা বলল না। হাঁটুর ওপর হাত চেপে ধরে বিড়বিড় করল, ড্যামেট। নুসরাত শান্ত চোখ ঘুরিয়ে তাকালো আরশের দিকে। আরশ নুসরাতকে তার দিকে শান্ত চোখে তাকাতে দেখে ভ্রু কুঁচকাল। ভ্রু বাঁকিয়ে জিজ্ঞেস করল, কি? নুসরাত উত্তর না দিয়ে নিজের চোখ আরশের থেকে ঘুরিয়ে নিয়ে উরুর উপর স্থির করল। আরশ উত্তর না পেয়ে নুসরাতের চোখ অনুসরণ করে নিচের দিকে তাকালো। তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল ছেলেটার। লজ্জায় লাল হওয়া মুখ নিয়ে তাড়াতাড়ি হাত সরিয়ে আনল। দাঁত দিয়ে ঠোঁট চেপে মুখ লুকানোর জায়গা খুঁজল। অপরাধী গলায় বলল, সরি। নুসরাত চোখ সরিয়ে নিয়ে জাইনের দিকে তাকালো। হেলাল সাহেব বললেন, আমাকে কি রিজনটা বলা যাবে? জাইন হেলাল সাহেবের চোখে চোখ রাখল। ঠোঁট কামড়ে বলল, একান্তে বলবো আপনাকে আব্বু। হেলাল সাহেব মাথা নাড়ালেন। কেউ আর কথা বাড়ালেন না এই বিষয়ে। নাসির সাহেব জিজ্ঞেস করলেন, জব ছেড়ে দিয়েছ ঠিক আছে, কিন্তু এখন কি করবে? জাইন সুন্দর করে বসল। গলা পরিষ্কার করে বলল, জি, আমি ভেবেছি আমি নিজের একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোম্পানি খুলব এবং আরও কিছু মানুষ আছে যারা ইনভেস্টমেন্ট করবে। বর্তমানে আমরা একটা শান্তিপূর্ণ জায়গার খোঁজ করছি। ফার্স্টে ভেবেছিলাম চিলেকোঠার ঘরে সব কিছু সেট আপ করবো, কিন্তু সারাদিন বাড়িতে যা শোরগোল হয় তাতে কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে হবে। এই প্ল্যান বাদ দিয়ে দিয়েছি। নাসির সাহেব কিছু ভাবলেন। তারপর কিছু বলতে যাবেন শোয়েবও ওনার সাথে কথা বলে উঠলেন। নাসির সাহেব শোয়েবের দিকে তাকাতেই তিনি বললেন, ভাই, আপনি আগে বলুন, আমি পরে বলছি। নাসির সাহেব গ্লাস থেকে পানি খেয়ে গলা পরিষ্কার করে নিয়ে বললেন, তুমি চাইলে আমাদের অফিসের বিল্ডিংয়ে তোমার সব কিছু সেট আপ করতে পারো। 7 ফ্লোর খালি আছে। জি না, এত উঁচুতে কাজ করতে সমস্যা হবে। সোহেব কথা কেটে বললেন, 4 ফ্লোরে হাবিজাবি জিনিস রাখা আছে, তুমি চাইলে ওইটাও ব্যবহার করতে পারো। আমি এটাই বলতে চাইছিলাম। জাইন দোনামোনা করল রাজি হতে। সোহেদ বললেন, জাইন, দোনামোনা করার প্রয়োজন নেই, ওখানে তোমার অধিকার আছে। জাইন বাবার দিকে তাকালো। হেলাল সাহেব মাথা নাড়িয়ে সায় দিলেন রাজি হওয়ার জন্য। জাইন গম্ভীর গলায় ঠিক আছে বলল। সোহেব বললেন, তাহলে আগামীকাল একবার অফিসের বিল্ডিং ঘুরে দেখে যেও। সব কিছু বোঝার একটা ব্যাপার স্যাপার আছে না, আগে থেকে জায়গা ঠিক করে রাখলে কাজ করতে সুবিধা হবে। জাইন মাথা নাড়ালো। তারপর সবাই চুপচাপ খেতে লাগলো। পরের দিন সকাল সকাল জাইন ফর্মাল সাদা শার্ট আর কালো প্যান্ট পরে রেডি হয়ে গেল। নিজের গাড়ির চাবি আর মানিব্যাগ নিয়ে বের হয়ে আসলো। সোহেব আর শহীদের সাথে সে যাবে। আরশের সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু আরশের সাথে ইরহাম নুসরাত যাবে। আজকে শোয়েবের গাড়ি জাইন ড্রাইভ করবে আর আরশের গাড়ি স্বাভাবিকভাবে নুসরাত ড্রাইভ করবে। একে একে গাড়ি দুটো বাড়ির ফটকের বাহিরে চলে গেল। ইসরাত বারান্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল করিডোরের শেষ প্রান্তে, যেখানে আরাম কেদারায় বসে হেলাল আর নাসির সাহেব দাবা খেলছেন। ইসরাতকে দেখতেই হেলাল সাহেব বললেন, যা তো, একটু চা নিয়ে আয়, খেলাটা জমছে না চা ছাড়া। ইসরাত চুপচাপ চলে গেল চা আনতে। 10 মিনিটের মাথায় চা নিয়ে হাজির হলো। হেলাল সাহেব টেবিলের পাশে রাখার জন্য আদেশ দিলেন। চায়ে চুমুক দিয়ে বললেন, ভালো হয়েছে চা, মন খারাপ করো না। নুসরাতের হাতের চা এই বাড়ির কেউই বিট করতে পারবে না। নাসির সাহেব হেলাল সাহেবের কথার ফাঁকে একটা দাবা সরিয়ে নিলেন তার জায়গা থেকে। হেলাল সাহেব তড়িৎ চোখ ঘুরিয়ে তাকিয়ে বললেন, আবার চিটিং করছিস তুই? নাসির সাহেব চায়ে চুমুক দিয়ে হাসলেন। তোমার সাথে পারা যায় না, তাই একটু আধটু করতেই হয়। ইসরাত বসল মাঝের সোফায়। হেলাল সাহেব শব্দ করে হেসে উঠলেন, তুই আর বদলাবি না তাই না? নাসির সাহেব হাহা করে হাসলেন, মাথা নাড়িয়ে না করলেন, তিনি বদলাবেন না। পরের ম্যাচ হেলাল সাহেব আর ইসরাতের মধ্যে হলো। খেলা শুরু হলো দুজনের মধ্যে।
সময় গড়ালো। ঘড়ির কাঁটা সেকেন্ডের কাঁটা থেকে মিনিটের কাঁটায়, মিনিটের কাঁটা থেকে ঘন্টার কাঁটায় গেল। তবুও দুজনের খেলা শেষ হলো না। হেলাল সাহেব এক চাল দিলে ইসরাত আরেক চাল ফিরিয়ে দেয়। হেলাল সাহেব হাহা করে হেসে বললেন, তুই তো জম্পেশ খেলিস, নাসিরের থেকেও তো 4 গুণ ভালো করছিস। ওনার কথা শেষ না হতেই ইসরাত বলল, কিস্তিমাত। হেলাল সাহেব দাবার বোর্ডের দিকে তাকালেন অবাক হয়ে। চাল দেওয়ার জন্য খুঁজলেন, কিন্তু কিছুই পেলেন না খুঁজে। ইসরাত হাসল, ঠোঁটে ঠোঁট চেপে বলল, বড় আব্বু, আপনি হেরে গিয়েছেন। জাইন অফিসে পৌঁছানোর পর 4 তলা ঘুরে ফিরে দেখতে লাগলো। যারা যারা তার সাথে কাজ করবে তারাও ঘুরে ঘুরে দেখতে লাগলো। ঘুরে দেখা শেষে জাইনকে জিজ্ঞেস করলো কোন পাশে কি হবে। জাইন প্রফেশনাল ভঙ্গিতে হাত নাড়িয়ে নাড়িয়ে বোঝাতে লাগলো কোথায় কি রাখতে হবে, কোন পাশে রাখলে সিগন্যাল ভালো আসবে, ভালো প্রফিট পাওয়া যাবে, কোন রুম ইনভেস্টরদের জন্য ভালো, কনফারেন্স রুম কোনটা রাখবে এবং কোথায় রাখলে কি কি সৌন্দর্যবর্ধন হবে। সবাই জাইনের কথা মন দিয়ে শুনল। জাইনের কথা শেষ হওয়ার পর হাতে তালি দিতে লাগলো। জাইন গম্ভীর গলায় বলল, হাতে তালি দিতে হবে না, বুঝতে পেরেছ? না বুঝলে বলো, আমি আবার বুঝাবো। রাব্বি নামক ছেলেটা বলল, ভাই, আপনি এত সুন্দর করে বুঝালেন, না বুঝে যাব কই? সবাই বুঝেছ? সবাই সমস্বরে বলল, জি ভাই। নুসরাত ক্লাস করছিল। এবার থেকে নিয়মিত ক্লাস করতে হবে, না হলে 6 সেমিস্টারেও আন্ডা পাবে। প্রফেসর ক্লাস করাচ্ছিলেন। পিয়ন এসে অনুমতি নিল ক্লাসে ঢোকার জন্য। প্রফেসরের কাছে এগিয়ে এসে ফিসফিস করে কিছু বলে চলে গেল পিয়ন। প্রফেসর বললেন, নুসরাতকে? নুসরাত উঠে দাঁড়ালো। প্রফেসর তীক্ষ্ণ চোখে তাকিয়ে থেকে বললেন, আপনাকে প্রফেসর আনোয়ার ডেকে পাঠিয়েছেন। এই ক্লাসের শেষে আপনি প্রফেসর আনোয়ারের অফিস রুমে যাবেন। নুসরাত ক্লাস শেষে প্রফেসরের পেছন পেছন বের হয়ে গেল। হাঁটতে হাঁটতে ভাবতে লাগলো, শালা টাকলা প্রফেসর আবার তাকে কেন ডেকে পাঠালো? সে তো কোনো গণ্ডগোল পাকায়নি। নুসরাত ভাবনা চিন্তার মধ্যে এসে পৌঁছালো প্রফেসর আনোয়ারের রুমের সামনে। ঢোক গিলে বলল, মে আই কাম ইন স্যার? আনোয়ার সাহেব নুসরাতের দিকে তাকিয়ে হ্যাঁ বোধক মাথা নাড়লেন। নুসরাত শরীর এলিয়ে হেঁটে ভেতরে গেল। ভেতরে যেতেই প্রফেসর আনোয়ারের প্রশ্নের সম্মুখীন হলো নুসরাত। নুসরাত? নুসরাত সোজা হয়ে দাঁড়ালো। ঠোঁট চেপে ধরে ব্যঙ্গাত্মক হাসি দিয়ে বলল, জি স্যার। প্রফেসর আনোয়ার গম্ভীর গলায় বললেন, আপনি আপনার ফ্যামিলি মেম্বার নিয়ে আসেননি কেন? নুসরাত কোনো কথা না বলে চোখ বড় বড় করে চারদিকে তাকাতে লাগলো। নুসরাত, আমি আপনাকে কিছু বলছি। জি স্যার, আমি শুনছি। সবাই সবার গার্জিয়ান নিয়ে এসেছে। আপনাকে বলার পরও আপনি কেন কোনো গার্জিয়ান নিয়ে আসলেন না? কালকের মধ্যে আপনি আপনার গার্জিয়ান নিয়ে আসবেন। নুসরাত কোনো কথা না বলে চুপ করে নিচের দিকে তাকিয়ে টাইলসে পা ঘষতে লাগলো। আপনি যদি আপনার গার্জিয়ান নিয়ে আগামীকাল না আসেন, আমি তাহলে আপনার বাসায় গিয়ে নালিশ করব এবং আপনার বিরুদ্ধে ভার্সিটি অথরিটি থেকে লিগ্যাল অ্যাকশন নেব, ভার্সিটির রুল ব্রেক করার জন্য। আমি কি বলেছি আপনি বুঝতে পারছেন? আরে স্যার, এইরকম করছেন কেন? আমি আগামীকালকে নিয়ে আসবো গার্জিয়ান। আর আপনি যা যা বলেছেন সব আমি বুঝতে পেরেছি। এবার আসুন। জি, আপনাকে আসতে বলেছি। এক কথা আপনাকে কতবার বলতে হয়? আপনাকে 2 বার না বললে আপনি কি কোনো কথাই বুঝতে পারেন না? জি জি, বুঝতে পেরেছি। নুসরাত বের হতে হতে প্রফেসর আনোয়ারকে গালি দিতে দিতে বের হলো। শেষের কথা কিছুটা জোরে হওয়ায় প্রতিধ্বনি হয়ে ফিরে আসলো, শালা বেশি কথা বলে, আর ক্যাকা করে বলে কোনো মেয়েই তো ধারের কাছে ঘেঁষে না। ঘেঁষবে কীভাবে? এইসব বেশি কথা বলা মানুষ আমার একটুও পছন্দ না। আর অন্যদের কিভাবে পছন্দ হবে? শালার বিয়ে তো এই জন্যই হচ্ছে না, মেয়েরা আর মুখ দেখেই রিজেক্ট করে দেয়।
পেছন থেকে প্রফেসর আনোয়ার গম্ভীর গলায় বললেন, কি বললেন আপনি? আবার বলুন তো। এই যে, শুনুন। নুসরাত নিজের মুখ চেপে ধরে সামনের দিকে দৌড় দিল। এমন ভাব করল সে শোনেইনি প্রফেসর আনোয়ার তাকে কি বলছেন। নিজেকে ভাগ বলে দৌড়ালো ক্লাসের দিকে। আগামীকালের আগে এই মুখোশে হবে না। জাইন এবং ইসরাত দুজনেই ব্যস্ত সময় কাটাচ্ছে। নুসরাতকে আজকাল ধাক্কিয়ে অফিস পাঠানো যায় না। জিজ্ঞেস করলেই তার উত্তর বাড়িতে তার অনেক কাজ, হাতে সব সময় ইয়াবড় তালা নিয়ে হাঁটে। সেদিন নাজমিন বেগম কিচেনের সামনে ঘুরঘুর করতে দেখে চেপে ধরলেন, ধমকালেন অনেকক্ষণ। তারপর হাতে তালা দেখে জিজ্ঞেস করলেন, এটা কিসের জন্য হাতে নিয়ে ঘুরিস? নুসরাত প্রথমে ঠোঁটে ঠোঁট চেপে বসে রইল, যার মানে সে বলবে না। নাজমিন বেগম মাথায় দুটো থাপ্পড় মেরে আবার জিজ্ঞেস করলেন, তুই বলবি নাকি আমি তোকে জুতা পিটা করব? নুসরাত নাক মুখের হাল বেহাল করে মায়ের দিকে তাকালো, চোখ বাঁকা করে রেখে বলল, তুমি আমার গায়ে হাত তুলছ? বৌমার গায়ে হাত তুলছ? জঘন্য অপরাধ করছো শাশুমা। আমাকে আমার শাশুড়ি হাত লাগালেন না এখন পর্যন্ত, আর তুমি আমাকে থাপ্পড় মারলে? না, আমি বিশ্বাস করি না। নাজমিন বেগম এক হাত দিয়ে কোমর চেপে ধরে বললেন, নাটক শেষ, এবার বল হাতে ওইটা কেন? নুসরাত মায়ের কাছ থেকে নিজেকে ছুটিয়ে নিয়ে এসে মিনমিন করে বলল, সুরক্ষা দিচ্ছি। নাজমিন বেগম ভ্রু বাঁকিয়ে জিজ্ঞেস করলেন, কাকে? ইসরাতকে। নুসরাতের পিঠে ধুমধুম করে দুটো কিল দিলেন নাজমিন বেগম। ওড়না কোমরের কাছে বাঁধতে বাঁধতে এগিয়ে এলেন নুসরাতকে পেটানোর জন্য। তুই কে রে ওকে সুরক্ষা দেওয়ার? ও কি এখানে সুরক্ষিত নয়? নাজমিন বেগমকে তেড়ে আসতে দেখে নুসরাত পালালো। যেতে যেতে চিৎকার করে বলল, আমি হলাম দ্য গ্রেট নাসির উদ্দিনের একমাত্র ছেলে, দ্য গ্রেট সৈয়দা ঝন্টু। নাজমিন বেগম কিছুক্ষণ নুসরাতের যাওয়ার দিকে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলে নিজের কাজে গেলেন। এই পাগলকে নিয়ে তিনি কি করবেন? নুসরাতের আজ শরীর খারাপ করায় সন্ধ্যার দিকে আরুষের রুমে ঘুমিয়ে গিয়েছে। জাইন বাড়িতে ক্লান্ত দেহ নিয়ে ফিরে আসলো মাগরিবের আজানের পর। এই জানুয়ারি মাসেও ঘেমে নিয়ে জবজবে হয়ে গিয়েছে। আবহাওয়াই কয়েক বছর ধরে ধোঁকা দিচ্ছে। শীতকালে শীত না লেগে গরম লাগছে। হায়রে শীত। জাইন দীর্ঘশ্বাস ফেলে আলগোছে রুমের দিকে এগিয়ে গেল। সবাই মাগরিবের নামাজ আদায় করার জন্য নিজ নিজ রুমে। আহানের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। নামাজের প্রথম রাকাতের সূরা ফাতিহা পড়ছে গলা ফাটিয়ে, যা আহানের রুম থেকে বের হয়ে সারা বাড়িতে প্রতিধ্বনি হচ্ছে। জাইন হাসল গাল বাঁকিয়ে, যা বোঝার উপায় নেই কোনোভাবেই। ইসরাতের রুমাজ পর্দা কিছুটা ফাঁক করে রাখা ছিল। জাইন সেদিকে না তাকিয়ে পা চালিয়ে রুম ক্রস করে চলে গেল। 5 সেকেন্ডের মাথায় তড়িৎ ফিরে আসলো আবার ইসরাতের রুমের সামনে। চারদিকে একবার তাকিয়ে গলা পরিষ্কার করে বড় বড় পা ফেলে প্রবেশ করলো ইসরাতের রুমে। রুমের ভেতর থেকে মেয়েলি পারফিউমের সুঘ্রাণ এসে জাইনের নাকে লাগলো। জাইন চারদিকে চোখ ঘোরালো। হঠাৎ চোখ পড়ল স্টাডি টেবিলের উপর, যেখানে বইয়ের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে ইসরাত। জাইন এক হাতে কোট ভাঁজ করে রেখে অন্য হাত পকেটে ঢুকিয়ে হেঁটে এগিয়ে গেল ইসরাতের দিকে। ইসরাতের দিকে নিঃশব্দে তাকিয়ে থাকলো জাইন কিয়ৎকাল। সময় গড়ালো। কিছুক্ষণ পর জাইনের টনক নড়তেই হালকা হাসল। নিজের কাজে নিজেই কিছুটা অবাক হলো। জাইন পকেট থেকে হাত বের করে দাড়ির মাঝে হাত বুলালো। টেবিলের উপর এক হাত ভর দিয়ে ঝুঁকলো ইসরাতের দিকে। ইসরাতের মুখের সামনে আসা চুলগুলো আলগোছে কানের পেছনে গুজে দিল। হালকা ফু দিল কানের লতিতে। হঠাৎ জাইনের ভ্রু কুঁচকে গেল। ইসরাতের কানের দিকে চোখ ছোট ছোট করে তাকালো। পিয়ার্সিং কানে করা দেখে জাইন বিড়বিড় করল, এটা আবার কবে করল? ইসরাতের পিয়ার্সিং করা জায়গায় হাত বুলিয়ে দিল। গালে আঙুল দিয়ে স্লাইড করতেই গাল লাল হয়ে গেল। জাইন হালকা হেসে ইসরাতের কানের লতিতে আর গালে সফট চুমু খেল।
রুম থেকে বের হয়ে যেতে যেতে ইসরাতের উদ্দেশ্যে বিড়বিড় করল, তফাত আছে ভালোবাসায় আর মায়ায়, যতটা তফাত ধোয়ার কুয়াশায়। জাইন নিজের রুমে ঢুকে রুম লক করে নিল। শার্টের বোতাম খুলতে খুলতে ভাবল, আজ কাবাবে হাড্ডির দেখা পেল না, গেল কই? সারাদিন তো দেখা যায় হাতে তালা নিয়ে দরজার আশেপাশে ঘোরাঘুরি করছে, আজ এতক্ষণ পার হয়ে গেল কোনো নড়চড় নেই। জাইন শার্ট খুলে ঢিল মেরে ফেলে দিল বাথরুমের মেঝেতে। পরনে রইল শুধুই ফর্মাল প্যান্ট। জাইন শার্ট খুলতেই ভেসে উঠল পেটানো পুরুষালী দেহের খাঁজ। হাতে লাইটার আর সিগারেট নিয়ে প্যান্টের বেল্ট কিছুটা লুজ করতে করতে বারান্দার দিকে এগিয়ে গেল। জাইনের রুমের বাহিরে জায়ান নক করল। জাইন রুমের ভেতর থেকে রাশভারী গলায় বলল, কামিং। জায়ান হেলে দুলে রুমে প্রবেশ করল। ঠোঁট বাঁকিয়ে হালকা হেসে বিছানায় লাফ দিয়ে বসে গেল। জাইন ল্যাপটপ থেকে চোখ তুলে তীব্র দৃষ্টি নিক্ষেপ করল জায়ানের পানে। জায়ান দুই হাত উপরে তুলে স্যারেন্ডার করার মতো করে বলল, আরে ভাই, এরকম লুক দিচ্ছ কেন? মনে হচ্ছে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। জাইন কোনো কথা না বলে জায়ানের পায়ের দিকে তাকালো। জায়ান জাইনের চোখ অনুসরণ করে নিজের পায়ের দিকে তাকাতেই আসল ঘটনা বুঝতে পারল। বোকার মতো হেসে বলল, স্লিপার পরা ছিল। জাইন তবুও গম্ভীর চোখ নিয়ে ওই দিকে তাকিয়ে রইল। জায়ান জাইনকে বিশ্বাস করতে না দেখে বিছানায় শুয়ে পা জাইনের মুখের সামনে ধরে বলল, দেখ ভাই, পা পরিষ্কার। আমি 100% শিওর তুই আর আরশ দুইটাই সূচিবায়ু রোগে আক্রান্ত। জাইন জায়ানের ফালতু কথায় ধ্যান দিল না। ল্যাপটপে নিজের কাজের দিকে ধ্যান দিল। জায়ান নিজের দিকে জাইনের কোনো পাত্তা না পেয়ে ব্যথিত গলায় বলল, ফ্রান্সে যখন ছিলাম আমাদের মধ্যে কত কথা, কত আড্ডা দেওয়া হতো, আর এখন কথা বলা তো দূর, দেখাই হয় না। জাইন একবার তীক্ষ্ণ দৃষ্টি তুলে তাকালো জায়ানের দিকে। জাইনের তীক্ষ্ণ দৃষ্টির প্রকোপে পড়ে জায়ান কেশে উঠল। আচ্ছা, তুই কথা না বললে কি হতো? আরশ বলতো। জাইন এতক্ষণ পর নীরবতা ভেঙে বলল, আরশ কখন তোর সাথে কথা বলতো? আমি তো কোনো দিন দেখলাম না। জায়ান থতমত খেল, চোখ মুখ উল্টে বসে রইল। এত সত্যি কথা বলতে কে বলেছে? জাইন গম্ভীর গলায় বলল, ফালতু কথা শোনার টাইম নাই, যা বলতে এসেছিস বল, না হলে ভাগ এখান থেকে। জায়ান ঠোঁট কামড়ে জাইনের দিকে সিরিয়াস হয়ে তাকালো। আর 2 দিন পর তো আম্মু আব্বুর অ্যানিভার্সারি, প্রতি বছর তো আমরা পালন করি, তাহলে এবার কেন নয়? আমি এই বিষয় ভেবে রেখেছি, ভাবছিলাম সারপ্রাইজ দেব, তাই আর বলা হয়নি। তাহলে কিভাবে কি করব? আই মিন করবি? আগামীকাল বলে দেব তোকে, এখন নিজের রুমে যা। কিন্তু আমি আজ এখানে থাকবো তোর সাথে। জাইন তীক্ষ্ণ চোখে তাকালো। ঠোঁট নেড়ে নেড়ে কিছু বলতেই জায়ান উঠে দাঁড়িয়ে বলল, ভাই, এত সিরিয়াস হচ্ছেন কেন? আমি তো চলেই যাচ্ছিলাম। নুসরাত ভার্সিটি যাওয়ার জন্য চুল বেঁধে রেডি হয়ে বসে আছে। আরশ আয়নার সামনে দাঁড়িয়ে টাই পরছিল। আর চোখে বিছানায় নুসরাতের দিকে তাকিয়ে আবার টাই বাঁধায় মন দিল। আরশ টাই পরে নিয়ে কাবার্ডের দিকে এগিয়ে গেল। ব্ল্যাক কালার কোট কাবার্ড থেকে বের করে ভাঁজ করে রাখলো বিছানার পাশে। নুসরাতের দিকে তাকালো আবার। আজ এত চুপচাপ কেন? আরশের মাথায় ধরল না। মাথায় কি খিচুড়ি পাকাচ্ছে এক আল্লাই ভালো জানে। শার্টের উপরের দিকের বোতাম খুলল কোনো কারণ ছাড়াই। নুসরাতের দিকে ঠান্ডা চোখে তাকিয়ে থেকে জিজ্ঞেস করল, কি বাবু সাহেব হয়ে বসে আছিস কেন? পটর পটর বন্ধ কেন আজ? নুসরাত উঠে দাঁড়ালো। হেলে দুলে এগিয়ে গেল আরশের দিকে। আরশের শার্টের দুই পাশ হাত দিয়ে চেপে ধরে মুচকি হাসল। আরশ তীক্ষ্ণ চোখে তাকিয়ে থেকে নুসরাতকে জিজ্ঞেস করল, কি এত পীড়িত কোথা থেকে আসছে? নুসরাত গদগদ ভঙ্গিতে হেসে আরশের বুকে মাথা রাখল। আরশ বুঝল না নুসরাতের এত মশলা মাখানোর কারণ।
ঠেলে দূরে সরিয়ে দিতে চাইল। নুসরাত কাঁঠালের আঠার মতো আরশের শার্ট ধরে বুকের সাথে লেগে রইল। আরশ নিজেকে স্বাভাবিক রেখে বলল, কি চাই, দূরে সর। নুসরাত দূরে সরা তো দূরের কথা, আর একটু কাছ ঘেঁষে লেপটে গেল আরশের বুকের সাথে। দাঁত দিয়ে নিচের ঠোঁট চেপে ধরে দুই হাত নিয়ে আরশের পৃষ্ঠদেশে চেপে ধরল। আরশ ভ্রু উঁচিয়ে সন্দেহ নিয়ে চুপচাপ তাকিয়ে রইল। অপেক্ষা করল নুসরাতের বলার অপেক্ষায়। নুসরাত আরশের ঠোঁটে সূক্ষ্ম চুমু খেয়ে দূরত্ব বাড়াতে চাইল, কিন্তু আরশ এবার দূরত্ব বাড়াতে দিল না। কোমর চেপে নিজের সাথে জড়িয়ে ধরে রাখল। ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, কি চাই। নুসরাত নিজের পা খুঁড়তে লাগল মেঝেতে। দাঁত দিয়ে ঠোঁট চেপে বলল, বলবো। আরশ মাথা নাড়ল। নুসরাত মিনমিন করে বলল, একবার আমার সাথে ভার্সিটি যেতে হবে। আরশের সোজা হয়ে থাকা ভ্রু বেঁকে গেল। নুসরাত মতিগতি চেঞ্জ হতে দেখে গালে ঠোঁট দাবিয়ে চুমু খেল। আরশ কপালে হাজারটা ভাঁজ ফেলে ওই রকম দৃষ্টি রেখেই চেয়ে থাকল। নুসরাত আরেকটা চুমু খেয়ে আরশের দিকে তাকাতেই আরশ কপালের সাথে কপাল চেপে ধরে চোখ ছোট ছোট করে নিল। নুসরাতকে শাসানোর স্বরে বলল, কি করেছিস তুই। নুসরাত উচ্ছ্বসিত গলায় বলল, তেমন কিছু করিনি। তাহলে কেমন কিছু করেছিস। নুসরাত চোখ ঘুরালো আশেপাশে। তার ভয় লাগছে একে বলতে। যদি বাড়িতে কাউকে বলে দেয় সে ফেল করেছে, তাহলে তো জুতা পিটা করা হবে তাকে। নুসরাত মাথার দুই দিকে ঝাড়া দিয়ে চিন্তা ফেলে দিল বাহিরে। আরশ নুসরাতের থুতুনি চেপে ধরে নিজের দিকে ফিরালো। নাকে হালকা নাক ছুঁয়ে দিয়ে বলল, কি হয়েছে বল, আমি আছি তো। নুসরাতের মনোভাব বোঝা গেল না। ঠোঁট বাঁকা করে আরশের এক হাত নিজের কোমর থেকে টেনে নিয়ে এসে নিজের হাতের উপর রাখল। সন্দেহী গলায় বলল, আগে ওয়াদা করুন, তারপর বলবো কি হয়েছে। আরশ ওয়াদা করতে অগ্রাহ্য করল। নুসরাত আরশের বাহুবন্ধন থেকে বের হয়ে বলল, তাহলে আর বলবো না। আরশের সোজা জবাব, আমিও তাহলে যাব না। ছোট্ট একটা বিষয়, ওয়াদা করলেই তো হয়। তাহলে তো আপনার উপর আমার ভরসা হয়ে যাবে, আপনি ফাঁস করবেন না। আরশ নিজের জিহ্বা সামান্য বের করে ঠোঁট ভিজিয়ে নিল। তারপর নিজের সাথে কিছু বোঝাপড়া করে মাথা নাড়িয়ে রাজি হয়ে গেল। আগে ওয়াদা করুন, তারপর বলবো। আরশ গম্ভীর গলায় বলল, ওয়াদা। ওয়াদা বলতে দেরি হলো, কিন্তু নুসরাতের কারণ বলতে দেরি হলো না। আসলে না, আমি পঞ্চম সেমিস্টারে ডাব্বা খেয়েছি। আরশ চোয়াল ঝুলিয়ে ফেলল। চোখ মুখ বিকৃত করে বলল, কি বললি, আবার বল, বুঝতে পারিনি। আরে ভাই, বুঝতে পারছেন না, পঞ্চম সেমিস্টারে ফেল করেছি, ফেল। আরশের চোখ এত বড় বড় হয়ে গেল যখন শুনল নুসরাত ফেল করেছে। অবিশ্বাস্য নজরে তাকিয়ে থেকে ঢোক গিলল। ঠোঁটে ঠোঁট চেপে দাঁত কিরমির করে বলল, তুই ফেল করেছিস, আর এটা তুই গলা ফাটিয়ে বলছিস, তোর লজ্জা লাগছে না। নুসরাত উপরের পাটির দাঁত বের করে হাসল। আরশের ঠোঁট হাতের তালু দিয়ে চেপে ধরে বলল, চুপ, এত জোরে কথা বলছেন কেন, আমি কাছেই আছি, ধীরে বলুন, মানুষ শুনতে পাবে তো। নুসরাত দরজার বাহিরে চোখ দিয়ে একটু উকিঝুঁকি মারল। নিজের সামনে দাঁড়িয়ে থাকা অগ্নিমানবকে তার চোখে লাগলো না। কাউকে না দেখে সুস্থির নিঃশ্বাস ফেলে আরশের দিকে তাকালো। আরশ খ্যাপা বাঘের মতো তাকিয়ে আছে নুসরাতের দিকে। নুসরাত আরশের দিকে তাকিয়ে হেসে বাহুতে হালকা চাপড় মেরে বলল, আপনার কাছে বিশ্বাসযোগ্য বলে এটা মনে হচ্ছে না, কিন্তু এটাই সত্যি। নুসরাত আরশের রাগী দৃষ্টি দেখে বুঝল না আরশের এই দৃষ্টি দেওয়ার মানে। মনে করল অতিরিক্ত অবাক হওয়ার কারণে এভাবে তাকিয়ে আছে। আরশ ঠোঁটে ঠোঁট চেপে শ্বাস ফেলল, রাগ কন্ট্রোলে আনার জন্য। কিন্তু নুসরাত হেসে আরশের কাঁধে গড়াগড়ি খাচ্ছে। আরশ আর চোখে অসহায়ভাবে তাকালো। এই পাগলকে নিয়ে সে কী করবে, একে নিয়ে সারা জীবন সে থাকবে কিভাবে। আফসোস হয় আরশের।
কেন সে বাজি ধরতে গেল? কেন রাগের মাথায় যা মুখে এসেছে তাই বলে দিয়েছে? একবার যদি সেদিন মুখটা আটকাতো তাহলে আজ এই দিন তাকে দেখতে হতো না। দাঁড়িয়ে থাকা অবস্থায় চোখ বন্ধ করে নুসরাতের মাথা এক হাত দিয়ে চেপে ধরে বুকের সাথে নিয়ে শক্ত করে ধরে রাখল। নুসরাত ছটফট করতে লাগলো নিজের মাথা আরশের হাত থেকে ছাড়ানোর জন্য। আরশ নুসরাতকে নড়াচড়া করতে দেখে আরও শক্ত করে ধরে রাখল। জাইন অফিসে যাওয়ার আগে ইসরাতের রুমে ঢুকলো চুপি চুপি। ইসরাতকে কমফোর্টার গায়ে দিয়ে ঘুমাতে দেখে গাল এলিয়ে হাসল। ইসরাতের বিছানার পাশ ঘেঁষে বসল। ইসরাত বিছানার মাঝ বরাবর ঘুমিয়ে আছে কোনাকুনি পা রেখে। জাইন ইসরাতের মাথার নিচে বালিশ দিয়ে নিশ্চুপ চোখে তাকিয়ে রইল। অনেক কথা ইসরাতকে বলতে ইচ্ছে করল, হয়তো সময়ের অভাবে নয়তো মনের পীড়নে বলা হলো না। নিশ্চুপ তাকিয়ে থেকে সময় কাটালো। ইসরাত ঘুমালে দিন দুনিয়ার খবর ছেড়ে ঘুমায়। জাইন ইসরাতের গালে টুপটাপ করে হালকা হাতে থাপ্পড় দিল। যখন দেখল ইসরাত নড়ছে না তখন ইসরাতের মাথা টেনে তুলে নিজের বুকের সাথে চেপে ধরল। বিড়বিড় করে বলল, ডু ইউ নো ইসরাত, হোয়াট ইজ ওর্স্ট ফিলিং হোয়েন ইউর হার্ট ক্রাইস বাট ইউর আইস ডোন্ট? জাইন তাচ্ছিল্য করে হাসল। ইসরাতের মাথা বালিশের উপর ঠিকভাবে রাখতে রাখতে বলল, আমি কাকে বলছি? যাকে বলছি সে তো ঘুমিয়ে আছে। হায়রে কপাল। জাইন দাঁতে দাঁত চেপে ইসরাতের পাশে কিছুক্ষণ বসে রইল। ইসরাত নড়ে চড়ে পাশ ফিরল। তারপর আবার ঘুমের ঘোরে তলিয়ে গেল। নিচ থেকে সকালে নাস্তা করার জন্য তলব করা হচ্ছে। জাইন উঠে দাঁড়িয়ে ইন করার শার্ট টেনে ভাঁজ ঠিক করে নিল। শার্টের হাতা গোটাতে গোটাতে রুম থেকে বের হতেই দরজার সাথে ঝুলে দাঁড়িয়ে থাকা নুসরাতকে দেখতে পেল। নুসরাত বোকার মতো হেসে বলল, ভাইয়া, আমি কিচ্ছু শুনিনি, আর শুনে থাকলেও ভুলে গিয়েছি। নুসরাতের বাচ্চা, তুই আসবি নাকি আমি আসব? আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছে বিরক্তি নিয়ে। এই নুসরাতের জন্য তাকেও জাইনের আবেগপূর্ণ পার্সোনাল কথা শুনতে হয়ে গেল। একে নিয়ে সে কী করবে, এর কি হবে, আর তার কি হবে? আল্লাহ, এই পাগলকে তুমি একটু ঠিক করে দাও। আমি নফল নামাজ আদায় করব একে একটু ঠিক করে দিলে। জাইন শান্ত চোখে তাকিয়ে গমগমে ভরাট পুরুষালী গলায় বলল, নুসরাত, অন্যের কথা কান পেতে শোনা ব্যাড হ্যাবিট। আরশও তোমার সাথে ছিল? আমি কিছু শুনিনি ভাইয়া, শুধু দেখেছি আমারই গুনাহগার চোখে আপনার আর ইসরাতের মাঝে যা হচ্ছিল। এখানে আমারই বা দোষ কোথায়? আপনারা দরজা খুলে রোমান্স করলে আমাদের মতো সাধারণ জনগণের একটু আধটু দৃষ্টিসীমানায় তো পড়তেই হবে। দোষ তো সব আপনার। নুসরাত জাইনের উপর সব দোষ চাপিয়ে দিয়ে হেলে দুলে চলে গেল সিঁড়ির দিকে। ভার্সিটিতে আসার পথে আরশ কোনো কথা বলেনি। ভার্সিটিতে পৌঁছানোর পর নুসরাত প্রফেসর আনোয়ারের রুমের সামনে আরশকে পৌঁছে দিয়ে বলল, আপনি ভেতরে যান, আমি বাহিরে আছি। আরশ তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে নুসরাতের দিকে রাশভারী গলায় বলল, আয়। নুসরাত নিজের জায়গা থেকে এক পাও নড়ল না। আরশ হাত চেপে ধরে দরজার সামনে দাঁড়িয়ে ভরাট গলায় বলল, মে আই কামিং? ইয়েস মিস্টার। নুসরাত ভোলা ভালা মুখ বানিয়ে ভেতরে ঢুকল। মিষ্টি গলায় এক পেশে হেসে বলল, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। গার্জিয়ান নিয়ে এসেছেন শেষ পর্যন্ত? বসুন মিস্টার ডট ডট। আরশ তীক্ষ্ণ দৃষ্টি প্রফেসরের দিকে ছুড়ে দিয়ে বলল, আরশ, সৈয়দ আরশ হেলাল। প্রফেসর আনোয়ার আরশের দিকে না তাকিয়ে নুসরাতের পানে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলেন, কে উনি আপনার? প্রফেসর আনোয়ার নুসরাতকে হঠাৎ প্রশ্ন করায় সে নড়ে চড়ে উঠল। চোখ বড় বড় করে বলল, জি। আরশ থামিয়ে দিয়ে বলল, এর সাথে কি কথা বলছেন? আমি বসে আছি ওর অভিভাবক, আপনি আমার সাথে কথা বলুন। তাহলে মিস্টার আরশ, আপনিই বলুন, মিস নুসরাতের কী হন আপনি? আরশ গলার স্বর যথেষ্ট আয়ত্তে এনে সুন্দরভাবে বলতে চাইল,
আমি নুসরাতের হাজবেন্ড। কিন্তু কথা বের হলো কর্কশ গলায় ক্যাট করে, আমি ওর হাজবেন্ড। প্লিজ স্টপ কলিং হার মিস। কল হার মিসেস ইনস্টিড। মিস শুনতে অদ্ভুত লাগছে। বিবাহিত মহিলাকে আবার কিসের মিস? মিসেস বলুন, মিসেস। প্রফেসর আনোয়ার নুসরাতের মুখের দিকে তাকিয়ে বললেন, আপনার বিয়ে হয়ে গিয়েছে? আরশ বলল, জি, বিয়ে হয়ে গিয়েছে ওনার, অ্যান্ড নাও শি ইজ প্রেগনেন্ট। নুসরাত চিৎকার করে বলে উঠল, মানে কি ভাই? প্রফেসর আনোয়ার কংগ্রেস করলেন। আরশ চোখ ছোট ছোট করে বলল, জি বলুন, কী জন্য ডেকে পাঠিয়েছেন? প্রফেসর আনোয়ার নুসরাতের নামে অভিযোগ দিতে শুরু করলেন। নুসরাত এখন পর্যন্ত একটা অ্যাসাইনমেন্টও ঠিকঠাক মতো জমা দেয়নি। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার শেষ দিনে এসে জমা দেয় লাস্ট মিনিটে। আরশ জানালো, এবার থেকে ঠিকঠাক অ্যাসাইনমেন্ট জমা দেবে নুসরাত। নুসরাত অর্গানিক রসায়নের একটা ল্যাবেও উপস্থিত ছিলেন না। এই 2.5 বছর 3-4 বারের বেশি আমি ওনাকে কখনোই ল্যাবে দেখিনি। এবার থেকে উপস্থিত থাকবে, এই দায়িত্ব আমি নিলাম। উনি ক্লাসে ঠিকঠাক অ্যাটেন্ড করেন না, প্রতিবার পাস্ট হয়ে যায় কোনোভাবে। কিন্তু এবার উনি কিভাবে ফেল হলেন একটু জিজ্ঞেস করবেন আপনার স্ত্রীকে। পড়াশোনা করেনি, ফ্যামিলি প্রবলেম ছিল তাই, আর কিছু? উনি ক্লাসে মনোযোগী নন, আজকে থেকে মনোযোগী হয়ে যাবে। আপনার স্ত্রীকে একটু পড়াশোনায় মন দিতে বলবেন। জি বলবো। আর কিছু প্রফেসর? আনোয়ার সাহেব না ভঙ্গিতে মাথা নাড়ালেন। আরশ উঠে দাঁড়ালো। প্রফেসর আনোয়ারের থেকে বিদায় নেওয়ার প্রয়োজন বোধ করল না। বড় বড় পা ফেলে এগিয়ে গেল। যেতে যেতে আদেশের স্বরে বলল, চুপচাপ ক্লাসে যাবি নুসরাত। নুসরাত সালাম দিয়ে বের হয়ে গেল। প্রফেসর আনোয়ার কপাল গুটিয়ে বিড়বিড় করলেন, জামাই বউ দুজনই এক নৌকার মাঝি, কার কাছে কার কথা বলবো। শীতের বাতাবরণ প্রায় শেষের দিকে। জায়ান লিপি বেগম আর হেলাল সাহেবকে নিয়ে বাহিরে ঘুরতে গিয়েছে। লিপি বেগম যেতে চাননি, কিন্তু জেদি জায়ান তাকে টেনে নিয়ে গিয়েছে। হেলাল সাহেব সাদা রঙের পাঞ্জাবির সাথে গ্যাবার্ডিনের প্যান্ট পরেছেন। লিপি বেগম হালকা সবুজ রঙের শাড়ির সাথে মাথায় কালো রঙের হিজাব পরেছেন। বাহিরে যাচ্ছেন, একটু তো সেজে গুজে যাবেন। জায়ানের গাড়ি বাড়ির দৃষ্টিসীমানার বাহিরে যেতেই জাইন ফোন করল কাউকে। জি চলে আসুন। আধা ঘন্টার ভেতর এসে হাজির হলো ডেকোরেশন করার লোকেরা। জাইন দেখিয়ে দিল কোথা থেকে কোথায় সাজাতে হবে এবং কিভাবে। সিগারেটের টান দেওয়ার জন্য ছাদের অন্য পাশে চলে গেল জাইন। আরশ পকেটে এক হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তদারকি করতে লাগলো। আজ তার সময় কাটছে না, তাই সময় কাটানোর জন্য পকেট থেকে সিগারেট বের করে এক টান দিতে চাইল। হঠাৎই জাইনের কথা মনে হওয়ায় মনের কথা মনের ভেতরেই রেখে দিল। বড় ভাইয়ের সামনে দাঁড়িয়ে সে সিগারেট খাবে, এটা অসম্মানজনক মনে হলো তার কাছে, তাই সিগারেট আর বের করল না। পরে রুমে গিয়ে সিগারেটে এক টান দিয়ে আসবে। সন্ধ্যার দিকে মম, লুৎফা, মাহমুদা, সরোয়ার আর আরশদের নানা বাড়ির লোক এসে হাজির হলেন। নানা বাড়ির লোক বলতে আরশদের মামা মামি আর আরশের নানি। আরশের নানি রুমানা খাতুন বাড়ির ভেতরে প্রবেশ করার আগেই নাতবউ দেখার জন্য উতলা হয়ে গেলেন। নাসির সাহেব বললেন, মাউইমা, আগে ভেতরে চলুন, পরে না হয় ধীরে সুস্থে আপনার নাতবউদের দেখবেন। রুমানা খাতুন বাড়ির ভেতরে ঢুকতেই দরজার সামনে দাঁড়িয়ে থাকা মেহেরুন্নেসার সাথে দেখা হলো। মেহেরুন্নেসাকে হালকা খোঁচা দিয়ে বললেন, আগের মতো মুখ চলে নাকি বেআইন, নাকি কিছুটা কমেছে আগের তুলনায়? দেখা হতেই এমন কথায় মেহেরুন্নেসার মুখ কালো হয়ে গেল। এই একজন ব্যক্তি যার সামনে মেহেরুন্নেসার মুখ বন্ধ হয়ে যায়। আরে বেআইন, আপনি তো দেখছি আমাকে ভেতরে ঢুকতেই দিচ্ছেন না। দীর্ঘ কত বছর পর মেয়ের শ্বশুর বাড়ি আসলাম, আর মেয়ের শাশুড়ি দরজা আটকে দাঁড়িয়ে আছে। দাঁড় করিয়ে রেখে আপনার মতো হাঁটুতে ব্যথা বানিয়ে দিতে চাচ্ছেন, এটা কি ঠিক? মেহেরুন্নেসা মুখ লটকে দরজার সামনে থেকে সরে গেলেন। নাজমিন বেগম তাড়াতাড়ি উপরে গেলেন ইসরাত আর নুসরাতকে নিয়ে আসার জন্য।
নিচে নিয়ে আসার আগে মাথায় ভালোভাবে ওড়না পেঁচিয়ে নিতে বললেন। পরে না হয় বড় ভাবির মা তাকেই বেজ্জতি করে দেয়। ভদ্রমহিলা কাউকেই পরোয়া করেন না। পা চালিয়ে হাঁট। নুসরাত ভ্রু বাঁকিয়ে বলল, মহিলা কি অতিরিক্ত ডেঞ্জারাস? মেহেরুন্নেসার থেকেও বেশি? ডেঞ্জারাস বলতে ডেঞ্জারাস। তোর দাদি ওনার কাছে ডাল ভাত। নুসরাত বোঝার মতো করে মাথা নাড়ালো। নাজমিন বেগম নুসরাতের মাথায় গাঁটটা মেরে বললেন, তোর কপালে শনি আছে রে নুসরাত। আজকের দিনে এসব পড়েছিস কেন? নুসরাত নাজমিন বেগমের কথা পাত্তা দিল না। ভদ্রমহিলা এক কথা বললে সে 10 কথা শুনিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। নুসরাত সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে উচ্চ শব্দে সালাম দিল রুমানা খাতুনের উদ্দেশ্যে। রুমানা খাতুন তীক্ষ্ণ চোখে দুজনকে উপর থেকে নিচের দিকে তাকালেন। ইসরাত ঝুঁকে পা ধরে সালাম করল। রুমানা খাতুন হেসে মাথায় হাত বুলিয়ে দিলেন। নাজমিন বেগম কাঁধ দিয়ে ধাক্কা দিলেন নুসরাতকে পা ধরে সালাম দেওয়ার জন্য। নুসরাত তার জায়গা থেকে এক পাও নড়ল না, শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। রুমানা খাতুন মেহেরুন্নেসার দিকে জিজ্ঞাসার চোখে তাকাতেই মেহেরুন্নেসা কর্কশ গলায় বললেন, বড়ডার বউ আপনাকে যেইডা পা ধইরা সালাম দিছে, আর ছোটডার বউ ওই যে ওইখানে যেইডা দাঁড়াই আছে। আর জায়ানের বউ কোথায়? এখনো আয় নাই, জায়ান আনতে গেছে। রুমানা খাতুন লাঠি ভর দিয়ে উঠে দাঁড়ালেন। ইসরাতকে বললেন, জাইনের বউ, বসো আমার পাশের খালি জায়গায়। আরশের বউরে একটু পরখ করে দেখে আসি, মেয়ে তো আমার দিকে আসছেই না। নুসরাতের সামনাসামনি হতেই দুজন দুজনের দিকে পরোক্ষ দৃষ্টিতে তাকালো। নুসরাতের মুখে হাসি নেই, ঠোঁট সূক্ষ্ম করে দাঁড়িয়ে আছে। নুসরাতের পাশে দাঁড়াতেই দুজন সমানে সমান প্রায় হয়ে গেলেন। আরশের বউ দেখছি আমার থেকেও লম্বা। নাজমিন বেগম হালকা হাসলেন। নুসরাত ভদ্রমহিলার দিকে তাকালো। মুখ দেখতে কিছুটা পাকিস্তানি মানুষের মতো। মায়ের কাছ থেকে মনে হয় একবার শুনেছিল। আরশদের নানি পাকিস্তানি ছিলেন, প্রেম করে বিয়ে করেছিলেন তাদের নানাকে। বয়স হওয়ায় মুখে ছাপ পড়েছে, কিন্তু চামড়া এখনও সতেজ রয়েছে। মুখের ভাষা ধারালো আর সাথে তীক্ষ্ণ, তাজ সচক্ষে দেখে নিচ্ছে নুসরাত। রুমানা খাতুন নুসরাতকে অবাক করে দিয়ে জড়িয়ে ধরলেন। নাজমিন বেগম হাঁ করে তাকিয়ে থাকলেন বাজি পাল্টে যেতে দেখে। বিস্ময়ে চোখ মুখ ঝাপটালেন। আরশার জাইন ছাদ থেকে নেমে আসলো নানি আসার কথা শুনে। নুসরাতের গালে চুমু খেয়ে ছেড়ে দিয়ে আরশার জাইনের দিকে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে চুমু খেলেন। আরশের কানে কানে বললেন, তোর বউ তো দেখছি আমার থেকেও এক ধাপ উপরে, আমার থেকেও মুখ বেশি চলে নাকি? আরশ হালকা হেসে মাথা চুলকালো। নুসরাতের দিকে আর চোখে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। কিভাবে পটালি? রাতে বলি নানি, অনেক কাহিনী, এখন বলতে গেলে সময় পার হয়ে যাবে। জাইনকে কানে কানে কিছু বলতেই জাইন কেসে উঠল। নানিকে সামান্য শাসানো গলায় বলল, নানি, লজ্জা কি বেচে দিয়েছ? রুমানা খাতুন বাহুবন্ধন থেকে ছেড়ে দিলেন নাতিদের। হালকা হেসে জাইনের দিকে তাকিয়ে মাথা নাড়ালেন। তোদের ছোটবেলা মুদি দোকানে খাওয়াতে নিয়ে সব বেচে দিয়েছিলাম। ইসরাতের কপালে চুমু খেতে খেতে বললেন, তোমাকে দেখে আমি এত মুগ্ধ হয়েছি যে আদর করে দিতে ভুলে গিয়েছি, দুঃখিত। ইসরাত হালকা হাসল সৌজন্যতা বজায় রাখতে। মেহেরুন্নেসার রুমানা খাতুনের গল্পের আসর বসল। মেহেরুন্নেসাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে রুমানা খাতুন একের পর এক উস্কানিমূলক বাক্য বলতে শুরু করলেন। তা বেআইন, এত ভালোবাসার নাতির বিয়ের অনুষ্ঠানে আসলেন না কেন? রুমানা খাতুন দাঁত বের করে হাসলেন। চায়ে চুমুক দিয়ে বললেন, আসলে তখন আমি আমার ছোট ছেলের বাসায় বেড়াতে গিয়েছিলাম, তাই আসতে পারিনি। রোহিণী জিজ্ঞেস করলেন, আপনার ছোট ছেলে কোথায় থাকে? নাজমিন বেগম বললেন, তুমি জানো না? খালার তো সব ছেলেই আমেরিকায় থাকে। ঝর্ণা মুখ আমেরিকার কথা শুনে ইয়া বড় করে ফেলল। মেহেরুন্নেসা মুখ বাঁকিয়ে বললেন, তাইলে চইলা আইলেন কেন?
রুমানা খাতুন কপাল কোঁচকালেন। ঝাঝালো স্বরে বললেন, আপনার সমস্যা হচ্ছে আমি চলে আসায়? মেহেরুন্নেসা ঠোঁট বাঁকিয়ে বললেন, আমি কখন কইলাম এই ডাক? না, আপনার কথা শুনে মনে হলো আপনি খুশি না আমি আসাতে। নুসরাত ঠোঁটে ঠোঁট চেপে না হাসার প্রয়াস করে গেল। ইসরাত দুজনের মাঝে নিরপেক্ষ হয়ে বসে রইল। ভেতরে ভেতরে হেসে ফেটে যাচ্ছে, কিন্তু সামনে হাসির তোড়ে শুধু শরীর নড়ছে। রুমানা খাতুনের সাথে কথায় পেরে উঠলেন না মেহেরুন্নেসা। মুখ লটকে বসে রইলেন। অ্যানিভার্সারি অনুষ্ঠান শুরু হলো 7:30টার দিকে। ডিএসএলআর ভিডিও করার জন্য লোক বুক করে রেখেছিল জায়ান। একে একে সবাই ছাদে যেতে শুরু করলেন। মেহেরুন্নেসার হাঁটুতে ব্যথা হওয়ায় আরশ তাকে কোলে করে ছাদে নিয়ে গেল। জাইন কোলে নিতে চাইল রুমানা খাতুনকে। তিনি লাঠি তুলে শাসালেন জাইনকে তাকে স্পর্শ না করার জন্য। লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে ছাদে গেলেন রুমানা খাতুন। সবাই যে যার রুমে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সেজেগুজে রেডি হচ্ছে। আরশ গ্রে কালার শার্ট আর নেভি ব্লু কালার ফর্মাল প্যান্ট পরল। পায়ে নাইকোর লোগো বিশিষ্ট ব্ল্যাক কালার শু। চুলে জেল দিয়ে সুন্দর করে একপাশ করে সেট করে রাখল। নুসরাত চুল পনিটেল করল। গ্রে কালার ফর্মাল প্যান্ট আর সাদা রঙের স্কিনি টি শার্টের উপর সাদা কালার ফর্মাল শার্ট পরল। পায়ে শর্ট হাই হিল পরে আয়নার সামনে নিজেকে একবার পরখ করে নিল। ঠোঁটে লিপ গ্লস দিয়ে ঠোঁটের সাথে ঠোঁট ঘষে উপর নিচ লাগিয়ে নিল। ঠোঁট থেকে লিপ গ্লস 2 আঙ্গুল দিয়ে ট্যাপ ট্যাপ করে নিয়ে গালে ঘষে দিল। শেষ? আরশ এক হাত এগিয়ে দিল। নুসরাত নির্দ্বিধায় আরশের হাত চেপে ধরে এগিয়ে গেল রুমের বাহিরে। ইস্টার ডার্ক রেড কালার সিল্কের শাড়ি, ঠোঁটে ডার্ক রেড কালার লিপস্টিক। চুলগুলো মাঝ বরাবর করে পেছনের দিকে অর্ধেক রাখল আর সামনের দিকে অর্ধেক রাখল। মুখে লাইট মেকআপ, পায়ে সেন্ট লরেন্টের হাই হিল পরল। ইসরাত আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখে নিল। নিজেই নিজেকে বলল, খারাপ লাগছে না, ভালোই লাগছে। রুম থেকে বের হতেই দেখা হলো জাইনের সাথে, যে কালো রঙের শার্ট আর কালো রঙের প্যান্ট পরে ইসরাতের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। ইসরাতকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুক্ষণের জন্য জাইন থমকে গেল। মুগ্ধ চোখে ইসরাতের উপর থেকে নিচে চোখ বুলালো। মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে এসে ইসরাতের হাত চেপে ধরল। জাইনের তীব্র দৃষ্টির প্রকোপে ইসরাত নিজের চোখ মাটির দিকে নামিয়ে নিল। জাইন ইসরাতের কোমর চেপে ধরতেই ইসরাতের শরীর শিরশির করে উঠল। ইসরাত ঠোঁট কামড়ে তাকাতেই জাইন গম্ভীর গলায় বলল, ম্যাডাম। ইসরাত কেঁপে উঠল হালকা, মাথা নাড়িয়ে হু বলল। জাইন বলল, আপনার হাতটা কি ধরতে পারি? ইসরাত কিছুটা খোঁচা দিয়ে বলল, হাত তো ধরেই ফেলেছেন, এখন পারমিশন নিয়ে কি করবেন? জাইন ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, তাহলে চলুন ম্যাডাম, দেরি হয়ে যাচ্ছে। ইসরাত মাথা নাড়িয়ে এগিয়ে গেল। ছাদে গিয়ে দেখল লিপি বেগম এবং হেলাল সাহেবকে চোখ বেঁধে দাঁড় করিয়ে রেখেছে আরশ আর জায়ান। জাইনকে দেখে জায়ান বলল, তোর জন্যই অপেক্ষা করছিলাম, তাড়াতাড়ি আয়। জাইন এগিয়ে আসলো। 3 ছেলে 3 পাশে দাঁড়িয়ে চোখ থেকে কাপড় সরিয়ে দিতেই সবাই বলে উঠল, সারপ্রাইজ। লিপি বেগম হালকা হেসে উঠলেন। রুমানা খাতুনকে উপস্থিত দেখে আবেগে আপ্লুত হয়ে হাত বাড়িয়ে আলিঙ্গন করলেন। আলিঙ্গন শেষে খবরাখবর জিজ্ঞেস করলেন মায়ের। জায়ান বলল, নানুর সাথে পরে কথা হবে, আগে কেক কাটো। হেলাল সাহেব আর লিপি বেগম কেক কাটতে শুরু করলেন। সবাই সমস্বরে বলল, হ্যাপি 30 ইয়ার অ্যানিভার্সারি। কেক কেটে একে একে লিপি বেগম সবাইকে খাওয়াতে শুরু করলেন। মেহেরুন্নেসা একপাশে নাক ফুলিয়ে বসে রইলেন। হেলাল সাহেব কেক নিয়ে আগে মাকে খাওয়ালেন, পরে সবাইকে খাওয়াতে লাগলেন। কেক কাটার পর কিছুক্ষণ গল্পগুজব করে সবাই যে যার রুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। মাহাদি আসলো অনুষ্ঠান শেষ হওয়ার পর। আরশ রাগী চোখে তাকালো, কোনো কথা বলল না।
অনিকার ইরহাম গিটার সসের বোতল আর কয়েকটা ফোল্ড করা কাগজের টুকরো নিয়ে এসে বসলো ছাদের মেঝেতে। সবাইকে আসার জন্য বলা হলো। জাইন আসতে চাইল না, জায়ান টেনে নিয়ে আসলো। নুসরাত আরশকে বগল দাবা করে নিয়ে এসে বসালো নিজের সাথে। ইরহাম বোতল ঘুরালো। প্রথমবার নুসরাতের দিকে বোতল গিয়ে থামল। ইরহাম জিজ্ঞেস করল, ট্রুথ অর ডেয়ার? ট্রুথ। আচ্ছা বল, তোর জীবনের ফার্স্ট প্রায়োরিটি কি? নুসরাতের ভারী গলার আওয়াজ, আমি নিজে। ইরহাম অনিকা মম চিৎকার করে বলল, কি?